সাউন্ড শোনা যায়? হ্যালো। জি স্যার, শোনা যায়। লাস্ট ক্লাস আমরা কত পর্যন্ত পড়ছিলাম মনে আছে? বলেন দেখি কেউ। কি পড়ছিলাম মনে আছে? কার মনে নাই? আপনি লিঙ্ক না করতে পারেন এক ক্লাসের সাথে এক ক্লাস যে লিঙ্ক না করতে পারেন তাহলে কিন্তু বোঝার জন্য ডিফিকাল্ট, বুঝছেন? কেউ কথা বলেন না কেন? কারণটা কি বলেন দেখি। আর মেবি টোটাল কস্ট পর্যন্ত পড়েছিলেন, টোটাল কস্ট। টোটাল টোটাল কস্ট কে আমরা কি করছিলাম? আমরা টোটাল টোটাল কস্ট কে আমরা বুঝেছি বিভিন্ন যে ক্লাসিফাই করছিলাম, তাই না? হ্যাঁ, তিন ভাগে বলছিলেন, ওই যে মানে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং কস্ট, কস্ট। মার্কেটিং কস্ট এগুলা। বিভিন্ন ভাবে ক্লাসিফাই করছিলাম। তার কারণ হলো কি কারণে? আমাদের অবজেক্ট গুলো ডিফারেন্ট, ডাইভার্সিফাইড। 3 or 4 অবজেক্ট আছে আমাদের, বলছিলাম যে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়েশন পয়েন্ট মেজারমেন্ট, নাম্বার 1, নাম্বার 2 কি প্ল্যানিং, কন্ট্রোল এন্ড ডিসিশন মেকিং, তাই না? যেহেতু আমাদের ডাইভার্সিটি অবজেক্টিভ একটা অবজেক্টিভ না, ডাইভার্সিটি অবজেক্টিভ, তাই টোটাল কস্টকে আমরা যখন যখন যা প্রয়োজন সেভাবে আমরা ক্লাসিফাই করছি। আমরা ক্লাসিফিকেশনটা আমরা আসেন দেখেন, এই লাস্টে ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট পড়ছে আমরা। ডাইরেক্ট কস্ট কি বলতে কি বোঝায়, ইনডাইরেক্ট কস্ট বলতে বোঝায়। আর যে বারবার বলছিলাম যে আপনার প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমাদের যে এমসি কোশ্চেন কি কি ধরনের প্রশ্ন হয় দেখছি আপনি, দেখছেন। এবং কনসেপচুয়ালি অ্যাজ ওয়েল থিওরিটিক্যাল প্লাস ম্যাথমেটিক্স সবই আসে। এবং চ্যাপ্টার 1, 2, 3 যেটা বলতাম, যেটা আমরা কস্টিং বা কস্ট অ্যাকাউন্টিং বুঝিয়ে, ওখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে প্রতিটা লাইন চার্জ। যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে কি বোঝায়, ডাইরেক্ট ডেফিনেশন আসতে পারে। আর এখানে আবার কিছু ম্যাথমেটিক্স দিয়ে দিবে, ম্যাথ দিয়ে বলে এখানে ডাইরেক্ট কস্ট কোনটা, ইনডাইরেক্ট কস্ট কোনটা, বুঝছেন? আপনি যদি কনসেপ্ট না বুঝেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে বুঝতে বলতে পারবেন না। দ্যাট সিম্পল মাথায় রাখবেন। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট কস্ট হলো যে কস্টটা, কস্ট অবজেক্ট বলতে কি বোঝায়, যে জিনিসটা আমরা ম্যানুফ্যাকচার করি, মানে ফাইনাল প্রোডাক্ট। কস্ট অবজেক্টকে সরাসরি ডাইরেক্টলি আপনাকে লায়াবল করা যায় বা চার্জ করা যায়। হুম। এই খরচটা এই কস্ট অবজেক্টের জন্য হয়েছে। ঠিক আছে? এই খরচটা এই কষ্টের জন্য হয়েছে। তাহলে আপনি যদি আর যেগুলো যেগুলো শেয়ার কস্ট, অর্থাৎ যে কস্টটা পার্টি কস্ট অবজেক্ট হয় না, যেমন ধরুন মনে করেন একটা ইয়েতে ফ্যাক্টরির ভিতরে ইন্স্যুরেন্স দিলেন, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স দিলেন। ফ্যাক্টরির ভিতরে আপনার চেয়ার হয়, টেবিল হয়, সব ধরনের অনেক ধরনের প্রোডাক্ট হয়, তাই না? তাহলে আপনি যদি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্ডিচার দেন আপনি, হুম, ইন্স্যুরেন্স দেন, তাহলে হবে কি, এই ইন্স্যুরেন্স কস্টটা কিন্তু চেয়ার যেমন হয়েছে, চেয়ার টেবিল সবার জন্যই হয়েছে। ঠিক আছে? যেহেতু চেয়ার টেবিল সবার জন্যই হয়েছে ইন্স্যুরেন্স কস্টটা, তাহলে ইন্স্যুরেন্স কস্টটা ইনডাইরেক্ট কস্ট। হ্যাঁ। কোন তাই ইন্স্যুরেন্স কস্টটা কিন্তু কোনো পার্টিকুলার জবে চেয়ারের কত বা টেবিলে কত এবার আইডেন্টিফাই করা যায় না। বাট ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার কস্ট মনে করেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার কস্ট, যে কস্টটা সরাসরি কিন্তু কত লাগছে চেয়ারে, কত টেবিলে, সরাসরি কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব। ঠিক আছে? তো দিজ আর ডাইরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট। ক্লিয়ার? ডাইরেক্ট ইনডাইরেক্ট ক্লিয়ার? বলেন যা বললাম। জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, আপনাকে বারবার বললাম, বারবার বলে এই কথা বলতেছি, আপনাদের থিওরির সাথে ম্যাথ দিয়ে দিবে। যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট কত এক্সাম্পল দিয়ে দিল, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, ম্যাটেরিয়াল, লেবার এক্সপেন্স, মেন ম্যাটেরিয়াল বললো, হ্যাঁ। আমার বললো, স্যার ডাইরেক্ট কস্ট আরেকবার একটু বলেন। আমি এত 4বার বলার পরে এখন বলেন এই কথা আপনি আমাকে বারবার বলতে ক্লিয়ার কিনা তোমার বলেন না। ডাইরেক্ট সিম্পল কথা হলো যে কস্টটা সরাসরি কোম্পানির কস্ট অবজেক্টে, সরাসরি কস্ট অবজেক্টে চার্জটা অ্যাসাইন করা যায়। যে কস্ট ডাইরেক্ট রিলেটেড টু, কি বলছে, সিম্পল জিনিস, ডাইরেক্ট রিলেটেড টু দা কস্ট অবজেক্ট। কস্ট অবজেক্ট জিনিসটাকে add করছি আমরা, যে জিনিসটা আমরা ম্যানুফ্যাকচার প্রোডাকশন করি, সেটা যে জিনিসটা তৈরি করি আমরা, ফিনিশ প্রোডাক্ট, সেটাই কস্ট অবজেক্ট। তাই আমরা চেয়ার তৈরি, টেবিল তৈরি করতেছি, চেয়ার টেবিলের মধ্যে যে খরচগুলো সরাসরি বলা যায়, যেমন example মনে করেন ম্যাটেরিয়াল, কাঠ লাগছে, চেয়ার তৈরি করে কতটা কাঠ লাগছে, বা একটা টেবিল তৈরি কতটা কাঠ লাগছে, সরাসরি কিন্তু বলা যায়। হুম, সরাসরি বলা যায়। তাহলে
ডাইরেক্ট কস্ট। বাট আমরা ইন্স্যুরেন্স বললাম, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ফ্যাক্টরি রেন্ট মনে করেন, ফ্যাক্টরি হিট লাইট বলেন, এগুলো কিন্তু সরাসরি আপনাকে আইন দিতে সম্ভব না। চেয়ারের জন্য কত লাগছে, টেবিলের জন্য কত লাগছে, সম্ভব না। তো দিজ আর ইনডাইরেক্ট কস্ট। স্যার ঠিক একটা আছে, কোয়েশ্চেন ছিল, স্যার একটা কোয়েশ্চেন হ্যাঁ বলেন ছিল, মানে সেটা বলেন হচ্ছে বলেন। যেমন একটা মানে ওয়্যার হাউস মানে ফ্যাক্টরি, হ্যাঁ, চেয়ার হ্যাঁ তৈরি বলেন। করতেছে। এখন ফ্যাক্টরি, চেয়ার তৈরি করতেছে, হ্যাঁ ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে আপনার চেয়ার তৈরি করতেছে, চেয়ারের মধ্যে অনেক বিদ্যুৎ মানে আলোর প্রয়োজন হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি বিল। এখন ইলেকট্রিসিটি বিলটা কি আপনার ডাইরেক্ট হ্যাঁ। কস্ট হবে নাকি ইনডাইরেক্ট কস্ট হবে? আর ফ্যাক্টরির ভিতরে তো চেয়ার তৈরি হয় না, অনেক চেয়ার থেকে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়, তাই না? অনেক প্রোডাক্ট তৈরি হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে যেহেতু চেয়ার, এখন আপনি বলেন, আপনি কি বলতে পারবেন চেয়ারের জন্য ইলেকট্রিক বিল কত লাগছে, টেবিলের জন্য কত লাগবে, বলা যায়? সম্ভব এটা বলা? না না না। সম্ভব না। শুধু সম্ভব না আচ্ছা, যেহেতু তাহলে এই ইনডাইরেক্ট জন্য কস্ট। মানে ইনডাইরেক্ট কস্ট, যেহেতু যেহেতু মানে প্রোডাক্টের মানে ওই যে কি বলে যে পার ইউনিটের জন্য এটা মেজার করা যায় না, সেই জন্য হ্যাঁ সরাসরি, ওইগুলোকে আপনার ইনডাইরেক্ট কস্ট বলা আইডেন্টিফাই হয়। হয়। সরাসরি যদি কোন হ্যাঁ প্রোডাক্টে কত লাগছে, সরাসরি হ্যাঁ, আইডেন্টিফাই যদি করা যায় না, তো দিস আর ইনডাইরেক্ট কস্ট। ঠিক আছে, ইনডাইরেক্ট কস্ট, জি স্যার ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার। বন্ধুরা এভাবে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, মাথা রাখবেন। আপনার এক্সাম হয় থিওরি যেমন দিবে, সাথে সাথে কিন্তু এরকম এক্সাম্পল দিয়ে দিবে বা ম্যাথ দিয়ে দিবে, এখানে ডাইরেক্ট কস্ট কত, ডাইরেক্ট কস্ট কত বের করেন। ঠিক আছে, আচ্ছা। দেন কস্ট ইনভেন্টরি ভ্যালুয়েশন পয়েন্ট মেজারমেন্ট, দেন আমরা কস্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ইনভেন্টরি ভ্যালু অ্যান্ড পয়েন্ট মেজারমেন্ট করি। আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমরা ইনভেন্টরি ভ্যালুর উপর প্রফিট ডিপেন্ড করে, ইনভেন্টরি ভ্যালুর উপরে প্রফিট বাড়ে কমে, এটা লাস্ট ক্লাসে আমি দেখাইছি। সবাই জানেন, সবাই বুঝেন তো জিনিসটা, না বুঝেন না এখনো? ইনভেন্টরি ভ্যালু, ইনভেন্টরি ভ্যালুর উপরে আপনি যদি থিওরি বলি, ইনভেন্টরি ভ্যালুর উপর প্রফিট বাড়ে কমে, বা প্রফিট প্রফিট আপনার আপনি বাড়তে কমতে পারে ইনভেন্টরি ভ্যালুর উপরে। এই যে বললাম কথা, কারেক্ট না রং? রাইট স্যার। কেন রাইট বলেন? জি স্যার, রাইট। কেন রাইট কেন? স্যার ইনভেন্টরির ভ্যালু যদি বেশি হয় তাহলে হচ্ছে সেটা আমরা গ্রস সিওজিসি যখন আমরা ক্যালকুলেট করি তখন ওটা অ্যাডজাস্ট করি, সেই ক্ষেত্রে তো আমাদের প্রফিটের চেঞ্জ আসে। ইনভেন্টরি সিম্পল ভ্যালু সিম্পল দেখেন, বুঝছে, আপনার বুঝছেন কিন্তু যেটা ডিফাইন করতে পারছেন না। আমরা প্রফিট কিভাবে বের করে জানেন? প্রফিট সবাই জানেন, প্রফিট বের করার ফর্মুলা একটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্ট ডিফারেন্স একই জিনিস, বুঝছেন? কিভাবে করি আমরা? সেলস, দেন আর বুঝছেন কিন্তু ডিফাইন, ডিফাইন করছিলেন সেলস মানে কস্ট অফ গুডস, তাই না? এই তো, স্যার কস্ট অফ গুডস এর ফর্মুলা কি? কস্ট অফ গুডস মানে কি? দেখেন, এই যে এখানে ইনভেন্টরি আছে, দেখেন ওপেনিং ইনভেন্টরি না, ওপেনিং স্টক, যদি ইনভেন্টরি আমরা বলি, তাই না? ইনভেন্টরি, তার প্লাস কি, প্লাস কি বলেন? প্লাস কি? স্যার পার্সেস। যদি আমার পারচেস, যদি ট্রেডিং কোম্পানি কস্ট হয় অফ তাহলে গুডস পারচেজ সোল্ড। হবে, হ্যাঁ ট্রেডিং পারচেস। কোম্পানি পারচেজ হবে। আর যদি আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় তাহলে হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল গুডস প্রডিউস। ফর সেল। ফর সেল। ঠিক আছে, সেল হবে এটা, মাইনাস ক্লোজিং স্টক স্যার। মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাই না? ক্লোজিং ইনভেন্টরি, তাই না? এ সবাই জানি আমরা, তাই না? তাহলে স্যার ধ্যান, কস্ট অফ গুডস সোল্ড ইম্প্যাক্ট করে ইনভেন্টরি উপরে, ওপেনিং ক্লোজ দুটোর উপরে, কিন্তু ওপেনিং স্যার ইনভেন্টরি, এখানে ক্লোজিং ফ্রেট ইনভেন্টরি। ইন যোগ হবে না? ফ্রেট ইন মানে হ্যাঁ, পারচেসের সাথে, পারচেসের পরে তো ফ্রেট ইন আপনার যোগ হবে। কি হবে বুঝলাম না। ফ্রেট ইন, ফ্রেট ইন, হ্যাঁ, ফ্রেট ইন, ফ্রেট ইন হচ্ছে আপনার ওই যে ফ্রেট, জাহাজে। আরে বাবা, ও একটা প্যাটার্ন করে, ফ্রেট সব সহজ, পার্চেজ বলতে সব বোঝায়, মানে ফ্রেট সব সহজ হয়েছে, যেগুলো পার্চেজ অ্যাড হয় সব ধরেই করেন, বুঝছেন? ঠিক জি আছে, জি স্যার, আমরা তো আলাদা। মানে জি সব স্যার। ফ্রেট ইন বলেন, ক্যারি নির্ভর সব যোগ করে এটা আছে মনে করেন। ঠিক আছে, জি জি স্যার, জি আচ্ছা। স্যার। তাহলে আমরা দেখেন, খেয়াল করেন, ইনভেন্টরি ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দুটো ইম্প্যাক্ট করে, তাই না? তা ইনভেন্টরি, তাহলে আপনি জানেন ইনভেন্টরি আপনার, ঠিক আছে, দেন ইনভেন্টরি ভ্যালু আমরা লাস্টটা দেখছিলাম কিভাবে কিভাবে করে। ইনভেন্টরি ভ্যালু কি বলেন? ইউনিট কস্ট, একটা ইউনিট কস্ট কত, ইউনিট ইউনিট কস্ট কস্ট ইনটু মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইউনিট মাল্টি ইন ইনভেন্টরি, নাম্বার অফ ইউনিট ইন ইনভেন্টরি, তাই না?
জি এই এই নাম্বার ইউনিট ইনভেন্টরি স্টক কাউন্টিং এর মাধ্যমে হয়। এই ইউনিট কস্টটা যেটা বলতাম, এটা কিন্তু আমরা এই যে বললাম একটা 1 2 3 কমপ্লিট করার পরে আমরা শিখবো কিভাবে ইউনিট কস্ট বের বের হয়। তাই আমাদের বলছিলাম প্রথম অবজেক্ট হলো কস্টিং, যেখানে ইউনিট কস্ট বের হয় ফ্রম ইয়ার কস্ট অ্যাকাউন্টিং বা কস্টিং থেকে বের হয়, তাই না? এই কস্টিং এ ইউনিট কস্ট দিয়েই কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আপনার ওই ইনভেন্টরি করে, বুঝছেন? ফর্মুলা একই। তো এই ফর্মুলা দেন যে লিখলাম আমরা, এই ফর্মুলা ক্লোজ ইনভেন্টরি সেম ফর্মুলা, তাই না? দেন সেম ফর্মুলা। তাহলে এই যে ফর্মুলা বললাম ইনভেন্টরি, ইনভেন্টরির ভ্যালু দেন যদি বাড়ে কমে, তাহলে কস্ট অফ গুডস বাড়বে কমবে, ক্লিয়ার? আর কস্ট অফ গুডস বাড়লে কমলে প্রফিট বাড়বে কমবে। তাহলে ইনভেন্টরির উপরে প্রফিটে ইম্প্যাক্ট আছে না? নাই? আছে? জি স্যার আছে স্যার। কি বুঝতে পারেন না আমার কথা? তার ইনভেন্টরি বাড়লে কস্ট অফ গুডস সোল্ড বাড়বে। বাড়বে কেন মানে কি বলেন আপনি? ইনভেন্টরি বাড়লে কি বলছে আপনার? ডিপেন্ড করে কোন ইনভেন্টরি। ওপেন ইনভেন্টরি বাড়লে আপনার কস্ট অফ গুডস বাড়বে, আর আচ্ছা। ক্লোজ ইনভেন্টরি বাড়লে কস্ট কমবে। আপনি এভাবে বললে তো ভুল হবে আপনার। ও ওপেনিং আচ্ছা, আপনি যদি ক্লোজিং এইভাবে বলেন ইনভেন্টরি। জি ক্লোজ জি ইনভেন্টরি স্যার, বাড়লে কস্ট অফ গুডস কি হবে? কমবে, প্রফিট বাড়বে। কমবে। আপনি এই জিনিসগুলো যে এখন অ্যাকাউন্টিং শেখা লাগে আমাদের কেমন দেন, এই জিনিস অ্যাকাউন্টিং ইস্যু, অ্যাকাউন্টিং পড়ায়নি গেল আপনাদেরকে। ক্লোজ ইনভেন্টরি যখন ইনক্রিজ করে ইম্প্যাক্টটা কি? কস্ট অফ গুডস সোল্ড কি হয়? কস্ট অফ গুডস ফল করে। ডিক্রিজ ফল কস্ট করে, অফ গুডস কমে, ফল করলে প্রফিট রাইজ করে। বেড়ে রাইস যায়। করে। অ্যাকাউন্টিং শেখানি আপনাদের এগুলো, অ্যাকাউন্টিং শিখেন না এগুলো, আপনারা জানেন না এগুলা? তার শিখছি 4-5 বছর আগে স্যার। তাহলে এগুলা মুখস্থ করার কিছু নাই। সিক্স মানে উল্টা। ক্লোজ ইনভেন্টরি, ইনভেন্টরি যদি আপনার ডিক্রিজ করে, লোয়ার হয়, তার কি হবে? কস্ট অফ গুডস সোল্ড কি হবে? এই ইনক্রিজ হবে, রাইজ করবে, রাইজ করবে। রাইস হবে, প্রফিট ফল করবে। প্রফিট প্রফিট ফল ফল করবে। করবে। তাহলে এই এই জিনিসগুলো যদি আপনার এখন না বুঝেন, তাহলে কখন বুঝেন এমসিকিউ পাবেন কেমন? এমসিকিউ ওপেনিংটা উল্টা। ওপেন ইনভেন্টরি দিয়ে রাইজ করে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড কি হবে? রাইজ করবে। রাইজ রাইস করবে, করবে, রাইজ করলে প্রফিট প্রফিট ফল ফল করবে। করবে। প্রফিট ফল করবে। তাহলে এই জিনিসগুলো শিখান লাগবে কেন আপনাদের, কি বলেন? ইনভেন্টরি এটা মুখস্থ করার কিছু, এটা ইনভেন্টরি ওপেন ইনভেন্টরি সরি স্যার ওপেনিং ইনভেন্টরি ওপেন ইনভেন্টরি, ওপেন ইনভেন্টরি ফল করে, ফল করবে, হ্যাঁ, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ ফল গুডস করবে। তাহলে কি হবে? কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ ফল গুডস সোল্ড করবে, ফল ফল করবে। করবে। ঠিক আছে, ফল করবে। কস্ট ফল করলে প্রফিট রাইজ করবে। প্রফিট রাইজ করবে। তো এই জিনিসগুলো আপনার শেখানো লাগবে কেন? এই জিনিসগুলো আপনি বুঝেন না? অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল, যে অ্যাকাউন্টিং এই বিষয় এগুলা, অ্যাকাউন্টিং ফান্ডামেন্টাল জিনিস এগুলা। তাহলে আমি যে একটা কথা বললাম ইনভেন্টরি প্রফিট, একটা কথা বললাম ইনভেন্টরি প্রফিট বাড়ে কমে বা ইনভেন্টরি প্রফিট এফেক্ট করে, এই কথাটা উত্তর একজন দিতে পারেন না কেন? ইনভেন্টরির উপরে প্রফিট বাড়ে কমে বা ইনভেন্টরি প্রফিট ইম্প্যাক্ট ইনভেন্টরি উপরে প্রফিট ইম্প্যাক্ট করে বা এটা বললাম বলে উত্তর নট সিঙ্গেল, এর 250 স্টুডেন্ট একজন বলতে পারেন না কেন? আশ্চর্য, বললাম না কিছু। বারবার বলেছে এমসিকিউ ভেরি ইজি, ভেরি টাফ। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনার আধা ঘন্টা পরীক্ষা শেষ। আর কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনি 5 বছর পারবেন না করতে, জিরো পাবেন পুরা। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? মুখস্থ কিছু নাই। তাহলে আমরা বলতে ইনভেন্টরি, যেটা বললাম একটু আগে বললাম, ইনভেন্টরি বলে কস্ট, কস্ট ক্লাসিফিকেশন যেটা পড়তেছি আমরা, কিন্তু আগাতে পারছি না আমরা। এই যে কস্ট ক্লাসিফিকেশন ফর ইনভেন্টরি ভ্যালুয়েশন এন্ড প্রফিট মেজারমেন্ট। যদি ইনভেন্টরি ভ্যালুয়েশনের উপরে প্রফিট বাড়ে কমে, এই জন্য বলছে কস্ট, দ্যাট মিনস কস্ট ক্লাসিফিকেশন করবো আমরা ফর ইনভেন্টরি ভ্যালুয়েশনের জন্য করবো আমরা, ঠিক আছে? এটাই বলতে দেন ইনভেন্টরি, যেটা বললাম কস্ট অফ গুডস সোল্ড কি, ইনভেন্টরি কি, আর একটু পড়ছি আমরা এই পর্যন্ত, তাই না? এখানে ইউনিট কস্ট সমান কি, এটা দেন, ঠিক আছে? দেন এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট খেয়াল করে দেখেন যে ম্যানুফ্যাকচারিং কস্ট
যেটা আমরা জানি তিন ধরনের, যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট, একটা অপারেটিং কস্ট, তাই না? ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং পার্থক্য কি বলেন আমাকে, এই পর্যন্ত পড়ছি। টোটাল কস্টকে দেখেন, ট্রেডিশনালি টোটাল কস্টকে দুই ভাগে ভাগ করা যায়। যে কস্টকে মানে ম্যানুফ্যাকচারিং কস্ট বলে, একটা নন ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং কস্ট বলে, যেটা ট্রেডিশনালি বা টিপিক্যাল, ট্রেডিশনাল অ্যাকাউন্টে করেছি আমরা নন ম্যানুফ্যাকচারিং বা কস্ট বা অপারেটিং এক্সপেন্স বলে আর কি, অপারেটিং এক্সপেন্স। এই ম্যানুফ্যাকচারিং কস্ট নন পার্থক্য, ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো যেটা আপনার কোনটা, যেটা ইউনিট কস্টে আসে, কস্ট ইউনিটে আসে, ইউনিট কস্টে আসে, হ্যাঁ ইউনিট কস্টে আসে, যেটা কথা বলতে পারে, এটা কস্ট অফ, সিম্পল কথা হলো কস্ট অফ গুডস সোল্ডে আসে, অথবা ইনভেন্টরিতে আসে, যাই হোক না কেন এলিমেন্টারি কস্ট। সিম্পল কথা হলো যে সহজভাবে বুঝবেন যে কস্ট গুলো লিঙ্ক উইথ দ্য ম্যানুফ্যাকচার, অর্থাৎ যে কস্ট গুলো সিম্পল, আমরা সহজ যদি বলি যেটা ফ্যাক্টরির সাথে সংযুক্ত, অর্থাৎ ফ্যাক্টরি রিটেল যে খরচ গুলো আছে সবগুলোকে আমরা ট্রেডিশনালি টিপিক্যালি ম্যানুফ্যাকচারিং কস্ট বলি। যে আর কস্ট এটা গুলো, কি ডিরেক্ট কস্ট গুলো কি এর সাথে যায়? হ্যাঁ কোনটা ডিরেক্ট কস্টটাও কি একই কি কস্ট ম্যানুফ্যাকচারিং বুঝলেন এর? না, কি কস্ট, ডিরেক্ট কস্ট, কথা বুঝি নাই, কি কস্ট বলেন, কি কস্ট বলতেন? ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট। আহ আপনারা বারবার পেছান, আমি বলতেছি একটা সাথে মিলাবেন না, একটা ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট আপনার সাথে মিলাবেন না। ডিরেক্ট কস্ট ফর সেপারেট পারপাস, এ ফর সেপারেট পারপাস। যখন যেটা পড়বো সেটা বুঝবেন, প্রত্যেকটাই সেপারেটলি বুঝবেন। ডিরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট একবার ক্লাসিফিকেশন, ম্যানুফ্যাকচার নন ম্যানুফ্যাকচার এক ধরনের ক্লাসিফিকেশন। একটার সাথে একটা প্যাঁচাইলে কিন্তু আর প্যাঁচা পারবেন না আপনারা, বুঝছেন? যখন যেটা পড়বেন তো অন্যটা অন্যটা মাথা রাখবেন না, ঠিক আছে? আর আপনি যদি বলেন যে জেড কস্ট কোনটা এর মধ্যে, জেড কস্ট কোনটা এর মধ্যে, হ্যাঁ ওইটা দেন কি বলতে, ওটা ওইটা ইয়ে করা যাবে, দেন ওটা বের করা যাবে, কিন্তু যেমন ধরেন নন ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা আছে, যেটা ম্যানুফ্যাকচার সম্পর্ক নেই কোনো। হুম যেটা আমরা বলছিলাম, আমরা কস্টকে বলছি তিন ধরনের, তাই না? টিপিক্যালি এক ধরনের বলছিলাম কি, টিপিক্যালি কি বলছিলাম, টিপিক্যালি কি বলছিলাম, এক ধরনের প্রোডাকশন কস্ট বলছিলাম, প্রোডাকশন কস্ট বলছিলাম না, স্যার প্রোডাকশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, মার্কেটিং কস্ট। মার্কেটিং কস্ট বলছিলাম না, জি। ও তিনটা বলছিলাম। এই প্রোডাকশন কস্টটাকে বলে ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? ও অ্যাডমিনিস্ট্রেটিভ জি। মার্কেটিং এই দুটোকে একসাথে বলে নন ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ নন ম্যানুফ্যাকচারিং বা অপারেটিং ও এক্সপেন্স বলে। ক্লিয়ার হচ্ছে এবার? আর যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট প্রোডাকশনের মধ্যে কিছু আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট আছে প্রোডাকশনের মধ্যে, বুঝছেন? যেহেতু প্রোডাকশনের সবগুলো ডাইরেক্ট কস্ট না, আর অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং দুটোই ইনডাইরেক্ট কস্ট, যে প্রোডাকশনের সম্পর্ক নেই কোনো। তাই জন্য বললাম একটা একটার সাথে পেঁচাবেন না, পেঁচালে সমস্যা। দেন টোটাল কস্ট, হ্যাঁ টোটাল কস্টকে আমরা বলতাম প্রোডাকশন, কিছু প্রোডাকশন যেটা ফ্যাক্টরির সাথে রিলেটেড প্রোডাকশন কস্ট বলে আমরা, সেটা বলে ম্যানুফ্যাকচারিং কস্ট বলে। অথবা অনেক সময় এটাকে ফ্যাক্টরি কস্ট বলে, ঠিক আছে? হ্যাঁ আর যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট, এই দুটো কস্টকে একসাথে নন ম্যানুফ্যাকচারিং বা অপারেটিং এক্সপেন্স বলে। ক্লিয়ার, ক্লিয়ার একটু বলেন। জি স্যার। হ্যাঁ ফাইন, স্যার, তাহলে এটা ক্লিয়ার, হ্যাঁ বলেন। স্যার তাহলে বলতে পারবো যে মানে ইউনিট কস্ট বা কস্ট অফ গুডস সোল্ড বা অথবা ইনভেন্টরি আসে ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে, তাই তো স্যার? তাহলে আপনি বলেন একটা জিনিস, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং। মনে করেন চেয়ার তৈরি করতেছি আমরা, চেয়ার তৈরির মধ্যে কি অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং আসে? চেয়ার তৈরির মধ্যে না না। শুধু ফ্যাক্টরি কস্ট গুলো আসবে, তাই তো? তার জি। মানে চেয়ারের মধ্যে ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আসবে। যদি আমরা ট্রেডিশনাল কস্টিং অনুযায়ী, ট্রেডিশনাল কস্টিং যেটা পড়ছি আমরা এখন পড়তেছি, ট্রেডিশনাল কস্টিং যেটা প্রথমে যেটা পড়বো আমরা, যেটা টিপিক্যাল পড়তেছি ট্রেডিশনাল কস্টিং বা এখানে জুতা এই অনুযায়ী, যেটা অনলি ইয়ার মধ্যে কি বলে
ফ্যাক্টরি রিলেটেড কস্ট, সেগুলো কস্টগুলো আমরা বলি ম্যানুফ্যাকচারিং কস্ট, বুঝছেন? অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট এগুলো জি স্যার। ম্যানুফ্যাকচারিং কস্ট না, যেটা নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? জি স্যার। ফাইন। আচ্ছা দেন বেনিফিট কস্ট যেটা বলছেন, যেটা বললাম একটু আগে, কস্টে কি কি এলিমেন্ট থাকে, কম্পোনেন্ট থাকে, বুঝছেন? বেনিফিট কস্ট গুলো যেটা যেটা ফ্যাক্টরিতে কস্ট বললাম, ফ্যাক্টরিতে কস্ট গুলো কি কি কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট কি কি থাকে? 3 ধরনের কম্পোনেন্ট আমরা বলি। এক ধরনের ম্যাটেরিয়াল কস্ট থাকে, লেবার কস্ট থাকে, একটা আদার এক্সপেন্স বলে, যতগুলো আছে। একটা ফ্যাক্টরির ভিতরে যত ধরনের খরচ হয়, সব ধরনের খরচকে 3টা এলিমেন্ট ভাগ করা যায়। যেহেতু আমরা বলতে ফ্যাক্টরি কস্ট গুলোকে বলে ম্যানুফ্যাকচারিং কস্ট, তাই না? 3টা এলিমেন্ট ভাগ করে, যেটা ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল বলতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বোঝায়। হ্যাঁ, ম্যাটেরিয়াল 2 ধরনের হতে পারে, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই হতে পারে। ডাইরেক্ট ইনডাইরেক্ট, লেবারও ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই হতে পারে। হুম। আর আরেকটা আছে আদার এক্সপেন্স, মানে এই বাদে ডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল এন্ড লেবার বাদে যত ধরনের খরচ ফ্যাক্টরিতে হয়, সব ধরনের খরচকে আমরা বলি আদার এক্সপেন্স। মনে করেন ফ্যাক্টরি ইন্স্যুরেন্স মনে করেন, হ্যাঁ, মেশিন ডেপ্রিসিয়েশন মনে করেন, লাইট লাইট বলেন, রেন্ট বলেন, হিট বলেন, লাইট বলেন, সব খরচকে বলবো কি আমাকে আদার এক্সপেন্স বলবো আমরা। মানে এই 3টা এলিমেন্ট, তারপরে এলিমেন্ট বলতে কম্পোনেন্ট বোঝায় কি কি ধরনের কস্ট আসে। হুম। স্যার এটাকে কি ফ্যাক্টরি ওভারহেডসও বলে? হুম। এটাকে কি ফ্যাক্টরি ওভারহেডসও বলা হয়ে থাকে? কোনটা? আদার আদার এক্সপেন্স যেটা আছে, আদার জি স্যার। এক্সপেন্স থাকতে পারে বলবো, রাইট, হ্যাঁ। যেটা আমরা বললাম আদার এক্সপেন্স, হ্যাঁ, আদার এক্সপেন্স যেহেতু ফ্যাক্টরির ভিতরে হয়, ফ্যাক্টরি বাদ গুড, হ্যাঁ, ফ্যাক্টরি বাদ পড়ে। আচ্ছা দেন ম্যাটেরিয়াল কস্ট যেটা বললাম, এলিমেন্টকে ম্যাটেরিয়াল কস্ট কেন ভাগ করে দিতে হবে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। হুম। ডাইরেক্ট ইনডাইরেক্ট বলতে কি বোঝায় আমরা জানি আগে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি? হ্যাঁ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোনটা? ডাইরেক্ট ম্যাটেরিয়াল যে ম্যাটেরিয়ালটা মেইন ম্যাটেরিয়াল, হ্যাঁ, মেইন ম্যাটেরিয়াল বলে, যেটা একটা কাঠ তৈরি, যেমন ফর এক্সাম্পল একটা টেবিল টেবিল বা চেয়ার তৈরি করা মেইন ম্যাটেরিয়াল কি? অনেকগুলো ম্যাটেরিয়াল লাগে, তাই না? মেইন ম্যাটেরিয়ালটা কি? মেইন ম্যাটেরিয়াল হচ্ছে স্যার কাঠ। 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 কাঠটা মেইন ম্যাটেরিয়াল। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে বোঝায়, মেইন ম্যাটেরিয়াল বলতে, মেইন ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে, বুঝছেন? মেইন ম্যাটেরিয়াল বলতে যেটা যেটা কস্ট কম্পারেটিভলি বেশি, হ্যাঁ, কস্ট কম্পারেটিভ বেশি এবং এটা ছাড়া হবেই না, এই ধরনের মেইন ম্যাটেরিয়াল বলে। তো কাঠ মেইন ম্যাটেরিয়াল, কাঠটার ডাইরেক্ট কস্ট। আর ম্যাটেরিয়াল আদার যে ম্যাটেরিয়াল লাগে, মানে এটা চেয়ার তৈরি করতে মনে করেন কারখানা লাগে, আবার আবার আইকা লাগে, তাই না? কারখানা আইকা বার্নিশ লাগে। এই কস্ট গুলো এই কস্ট গুলো বলে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল বা ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আরেকটা নাম আছে, সেটাকে বলে সাপ্লাইজ বলে অনেক সময়, মাথা রাখবেন। কস্ট অ্যাকাউন্টিং এ তাহলে একটা তাহলে স্যার কস্ট অ্যাকাউন্টে এক এক জিনিসের অনেক নাম থাকে, বুঝছেন? যেমন আমরা বললাম, দেন এদের মাল্টিপল নামগুলো মাথায় রাখবেন। ডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটা আমরা বললাম, দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটাকে অনেক সময় আবার বলে মেইন ম্যাটেরিয়াল বলে, মেইন ম্যাটেরিয়াল বলে। হুম। ম্যাটেরিয়াল অনেক সময় শুধুমাত্র ম্যাটেরিয়াল লেখে, যদি ম্যাটেরিয়াল লাগে শুধুমাত্র, তাহলে বলবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ঠিক আছে? 3টা নাম দেন। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল যেটা দেন, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালকে অনেক সময় সাপ্লাই লেখে, মাথা রাখবেন, সাপ্লাইজ। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল সাপ্লাই লেখে। ঠিক আছে? ক্লিয়ার? ইনডাইরেক্ট ক্লিয়ার? জি স্যার। ফাইন। ডাইরেক্ট লেবার ক্ষেত্রে সেম, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। হুম। ইনডাইরেক্ট লেবার এখানে সেপারেট কোনো নাম নাই এখানে। আদার এক্সপেন্স যেটা আমরা বললাম, এখানে ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। হুম। আদার এক্সপেন্স খেয়াল করে, একটু আগে একজন বললেন যে আদার এক্সপেন্স ওভারহেড কি না। নর্মালি আদার এক্সপেন্স আমি বলছি ওভারহেড, হ্যাঁ, নর্মালি। তবে কনসেপ্টটি আপনাদের বই অনুযায়ী, আমেরিকান বই এজন্য বলছে বিভিন্ন বই পড়বেন না। আমেরিকানরা বলে আদার এক্সপেন্স বলতে অল ইনডাইরেক্ট, বুঝলেন? ডাইরেক্ট এক্সপেন্স বলতে কিছু নাই আমেরিকান বইতে, বুঝলেন? বাট ব্রিটিশ বই যেটা আমরা পড়ি আমরা, এখানে কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো বোঝায়। তাহলে আপনি যদি আদার এক্সপেন্স কে বলেন যে দিস ইজ ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড বললে কিন্তু
আপনাদের বই অনুযায়ী ভুল, রং, বাট আমেরিকান বই অনুযায়ী ঠিক আছে, ঠিক আছে। এই জন্য বললাম আপনারা অন্য বই না পড়ে শুধু আপনাদের যে ম্যানুয়াল সেটাই পড়বেন আপনারা। হুম, ম্যানুয়াল যেটা, ঠিক আছে। স্যার ডিরেক্ট কিছু আদার এক্সপেন্সের এক্সাম্পল যদি একটু দিতেন। আচ্ছা, ডাইরেকশন, এই জন্য বললাম, এই জন্য আপনারা খেয়াল করবেন, পঞ্চম খেয়াল করবেন, অন্য কোনো বই পড়ার দরকার নেই। আমেরিকান বই পড়লে আপনার আপনারা কিন্তু পরীক্ষা ফেল করবেন। ফেল করার কারণে আপনাদের কোশ্চেন গুলো হবে এই এই বই অনুযায়ী, বুঝছেন। আপনি যদি আদার এক্সপেন্সকে ফ্যাক্টরির উপর বলে দেন, যেটা একটু আগে একদিন বললাম, আমি বললাম ঠিক আছে, তখন কিন্তু আপনাকে ভুল ধরবে আপনাকে। আচ্ছা, ডাইরেক্ট এক্সপেন্স এক্সাম্পল, এক্সপেন্স রেয়ার হয়। যেমন এক্সাম্পল মনে করেন আপনি একটা একটা ইয়ে হলো, ইয়ে বানাবেন, কি বলে, ওই বেড বানাবেন, বুঝছেন। বেডের জন্য আপনার স্পেশাল ডিজাইন করা লাগছে আপনাকে। হুম, যেটা অন্য কোনো বেডে লাগে নাই, বাট কাস্টমার অর্ডার আছে, ডিজাইন করা লাগছে। স্পেশাল একটা টুল লাগবে আবার। এই যে বললাম একটু ডিজাইন করা লাগবে, স্পেশাল, যে স্পেশাল টাইপের খরচগুলো এটা আবার ডাইরেক্ট এক্সপেন্স বলে। সরাসরি ওই টেবিলটার জন্যই লাগছে এটা, বুঝছেন। যদি আমেরিকান বলে এই যে ডিজাইন করছেন, লেবার কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট বলবে আমেরিকান ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, বুঝছেন। বাট বিদেশি বইতে বলে না, যে স্পেশাল ন্যাচার যে খরচগুলো আছে এগুলা বলে গিয়ে ডাইরেক্ট এক্সপেন্স বলে আমেরিকান বিদেশিরা, বুঝছেন। এই জন্যই আপনি যাদের এক্সপেন্স বলে দেন ওভারহেড, তাহলে কিন্তু আপনাদের বই অনুযায়ী দিস রং। আদার এক্সপেন্স ডাইরেক্ট ইনডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট এক্সপেন্স গুলো হলো ওভারহেড, ঠিক আছে। মানে স্যার ওই প্রোডাক্টটা বানাতে যে যে খরচ আমার ডিরেক্টলি ওই প্রোডাক্টের সাথে রিলেটেড সবগুলো ওই প্রোডাক্টের ডিরেক্ট কস্ট। হ্যাঁ, ওই যে প্রোডাক্ট যেটা সেই প্রোডাক্ট যাবে সেটাই, সেটাই বললাম। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, আমরা যে টোটাল কস্ট বলছিলাম, এই যে এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন কস্ট বলছিলাম না, যেটা একটু আগে দেখলাম, নন ম্যানুফ্যাকচারিং কস্ট বা অপারেটিং এক্সপেন্স, একটু আগে দেখলাম আমরা, তাই না। এবার বুঝাই, এবার যদি বুঝি আমরা, খেয়াল করে দেখেন লিঙ্ক গুলা খেয়াল করেন, কস্ট এলিমেন্ট এগুলা, দেখেন এগুলো এলিমেন্ট, তার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পর্কটা দেখেন কিরকম। এই সব ভেরি ইম্পর্টেন্ট, জানেন। কস্ট এলিমেন্ট এক দিকে লিখবো, আর ডাইরেক্ট ইনডাইরেক্ট একদিক দিয়ে, ঠিক আছে। কস্ট এলিমেন্ট দেখেন কি বলছিলাম, ম্যাটেরিয়াল, লেবার, আদার এক্সপেন্স, টোটাল কস্ট, ঠিক আছে। বা টোটাল কস্টকে আবার বলছিলাম ডাইরেক্ট ইনডাইরেক্ট বুঝাই কিরকম। ম্যাটেরিয়াল কি আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়ালস বলি, আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল র ম্যাটেরিয়াল বলি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কি আমরা কি বলি, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বা কনজিউমেবল বা সাপ্লাইজ, তিনটা আমাদের দেখেন। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে কোনো কথা, কনজিউমেবল বলে, ও সাপ্লাইজ বলে। আর ডাইরেক্ট ম্যাটেরিয়ালকে র ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলে, ঠিক আছে। লেবার কস্ট কি একটা এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট লেবার কস্ট। লেবার কস্টকে আমরা ডাইরেক্ট লেবার বলি। যে ইনডাইরেক্ট লেবার, সে ইনডাইরেক্ট লেবার বলি, ঠিক আছে। আর আদার এক্সপেন্স যেটা বলছি আমরা, আর ডাইরেক্ট এক্সপেন্স বলি। আর ইনডাইরেক্ট এক্সপেন্স বলি। সব ডাইরেক্ট এক্সপেন্স কে আমরা একসাথে বলি ডাইরেক্ট এক্সপেন্স বা প্রাইম কস্ট, কথা রাখবেন। প্রাইম কস্ট মানে অল ডাইরেক্ট এক্সপেন্স যোগ করলে হয় প্রাইম কস্ট বা ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট কস্ট, বা প্রাইম কস্ট। তাহলে কি হলো, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, অল ডাইরেক্ট যোগ করলে হবে ডাইরেক্ট কস্ট বা প্রাইম কস্ট। টার্ম খেয়াল করেন। আর যে ইনডাইরেক্ট এক্সপেন্স যেগুলো আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স, অল ইনডাইরেক্ট, সবগুলো যোগ করলে হয় ইনডাইরেক্ট এক্সপেন্স ওভারহেড, ওভারহেড, ঠিক আছে। ইনডাইরেক্ট গুলো ওভারহেড, ইনডাইরেক্ট এক্সপেন্স বা ওভার যেটা বলছি আমরা, যে হ্যাঁ, যেহেতু এটা ফ্যাক্টরি রিলেটেড ইস্যুস, ফ্যাক্টরি ওভারহেড। হুম, ইনডাইরেক্ট এক্সপেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি ওভারহেডকে। এটা হলো প্রোডাকশন বা ফ্যাক্টরি ওভারহেড, মানে তিনটা নাম দেখেন এক জিনিস। ফ্যাক্টরির মধ্যে যে খরচগুলো ফ্যাক্টরির ভিতরে হয় ইনডাইরেক্ট, সেটা ফ্যাক্টরি ওভারহেড বা প্রোডাকশন ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তিনটা একই নাম কিন্তু। প্রোডাক্ট এক্সপেন্স বা ওভার একই জিনিস, ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড। আর ইনডাইরেক্ট যেগুলা আগলা বলছে ম্যানুফ্যাকচারিং, কিন্তু নন ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে সবগুলো বলছিলাম ইনডাইরেক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড মার্কেটিং। হুম, মার্কেটিং, কেন অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেট কখনো ডাইরেক্ট হয় না, অল ইনডাইরেক্ট। তাহলে তাহলে খেয়াল করে দেখেন কি পেলাম আমরা। হুম, পেলাম কি, পেলাম একটা টোটাল কস্ট। খেয়াল করেন টোটাল কস্ট এখানে এলিমেন্টের ভাগ তো কি পেলাম, টোটাল কস্ট দেখেন ভাগ, যখন এলিমেন্ট ভাগ করলাম কি পেলাম আমরা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেলাম, ডাইরেক্ট লেবার পেলাম, ডাইরেক্ট এক্সপেন্স পেলাম, ঠিক আছে। ফ্যাক্টরি ওভারহেড পেলাম, অ্যাডমিন ওভারহেড পেলাম, মার্কেটিং ওভারহেড পেলাম, ঠিক আছে। দেন
টোটাল কস্টকে এলিমেন্ট ওয়াইজ ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়াইজ যদি আমি কম্বাইন করি, সব কস্ট এইভাবে এইভাবে পাওয়া যায়। বল ক্লিয়ার কিনা বলেন আমাকে? এটা জিনিসটা ক্লিয়ার? টোটাল কস্টের ডাইরেক্ট ম্যাটেরিয়াল হবে, আর ঠিক আছে, কেউ স্যার কথা বলেন একটা না। যে আছে স্যার, স্যার লেবার ওভারহেড আছে, ওইটা কি স্যার ফ্যাক্টরি ওভারহেডস এর মধ্যে পড়ে? আচ্ছা, দেন আমি দেয়, আমি বললাম ম্যাটেরিয়াল, একটা লেবার, আরেকটা বল লেবার না, বা সহজ করে বুঝতে পারেন না তাহলে কঠিন ভাবে বুঝবেন না, তারিখে লেখা সমস্যা। লেবার, একটা আদার এক্সপেন্স, এই বললাম না। এটা যদি ম্যানুফ্যাকচারিং, যদি এটা ধরি, এদের এটা হলো ম্যানুফ্যাকচারিং কস্ট। হুম, ম্যানু, তার মানে ফ্যাক্টরির ভিতরে যেগুলো হচ্ছে ফ্যাক্টরি কস্ট। আর নন ম্যানুফ্যাকচারিং যেটা আছে, যেটা হলো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, আর এটা হলো মার্কেটিং, এই তো। যদি অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং যদি ইনডাইরেক্ট কস্ট, এটা অলওয়েজ ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, মার্কেটিং ওভারহেড, যেহেতু এটা ইয়া, এটা মানে এটা ক্লিয়ার কেনা, আমাকে এটা ক্লিয়ার কেনা, তাহলে লিখলাম জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। স্যার। ম্যাটেরিয়াল আবার দেখেন, ম্যাটেরিয়ালটা হয় দুই রকম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আর র ম্যাটেরিয়াল এক জিনিস, আরেকটা হলো ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আর সাপ্লাই আমরা বলি, তাই না? ঠিক আছে। লেবার আর সিমিলার দুই রকম, ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার। আদার এক্সপেন্স দুই রকম, ডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট। ক্লিয়ার বলেন আমাকে? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তাহলে খেয়াল করেন, আমরা ডাইরেক্ট গুলো এক জায়গায় নিয়ে আসেন, ডাইরেক্ট ডাইরেক্ট নিয়ে আসেন এক জায়গায়, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স এক জায়গায় নিয়ে আসেন। ঠিক আছে, এই তিনটাকে আমরা বললাম ডাইরেক্ট কস্ট আর প্রাইম কস্ট। ঠিক আছে, কস্ট আর প্রাইম কস্ট। ঠিক আছে। ইনডাইরেক্ট যেগুলো আছে দেন, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এটা নিয়ে আসেন, ইনডাইরেক্ট করে নিয়ে আসেন এক জায়গায়, ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্স। ইনডাইরেক্ট নিয়ে আসে, তাই আমরা বললাম যেহেতু এটা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং কস্ট, তাই মানে আমরা বললাম ম্যানুফ্যাকচারিং আর ফ্যাক্টরি আর প্রোডাকশন ওভারহেড বলা যায়। জি স্যার। ইয়েস স্যার। তাহলে এই কথাই তো আমি এখানে লিখছিলাম, এই যে কোথায় গেল? ওটা ওটা রিমুভ রিমুভ ওটা করে মুছে এটা, ভালো, হ্যাঁ রিমুভ ওটা করছি। বুঝে ভালো। তাহলে যে কথা লিখছিলাম আমি, দেখেন প্রথমে লিখছিলাম টোটাল কস্টকে আমার ভাগতে যাবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, ফ্যাক্টরি প্রোডাকশন ওভারহেড, অ্যাডমিন ওভারহেড, মার্কেটিং ওভারহেড, এই লিখলাম। ঠিক আছে, এবার বলেন এই যা লিখলাম সংক্ষেপে, যা লিখলাম ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট রাখলাম, এই ডাইরেক্ট তিনটা মিলে প্রাইম কস্ট। ঠিক আছে, দেন এটা হলো ফ্যাক্টরি ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, মার্কেটিং ওভারহেড। এটা ঠিক আছে, এটা উপরে যা লিখছে এটা ঠিক আছে, এটা বলেন এই ইয়েস লেখাটা স্যার। ঠিক আছে এটা? হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। তো এই তো লিখছিলাম, ওটা বুঝে নেই তখন। ঠিক আছে, এটা বলা যায় টোটাল কস্টকে ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট, তার মানে ম্যানুফ্যাকচারিং আগে লিখলাম, ম্যানুফ্যাকচারিং গুলো এইগুলো ম্যানুফ্যাকচারিং, এইটা ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরি যা হয় ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট দেন প্রথমে আমি করলাম ম্যানুফ্যাকচারিং গুলো আগে লিখলাম,
দেখার পরে ডাইরেক্ট রাখলাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, তিনটা প্রাইম কস্ট হয়ে গেল। ঠিক আছে, হওয়ার পরে ফ্যাক্টরি বুঝে রয়ে গেল এক কোনটা, ইনডাইরেক্ট ফ্যাক্টরি কস্ট, ওভারহেড। তাহলে ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টরি কস্ট, বেনিফিসিয়ারি কস্ট কমপ্লিট। ফ্যাক্টরির বাইরে কস্টগুলো থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, দুটোই যেহেতু ইনডাইরেক্ট, দুটো ওভারহেড। তিনটা ওভারহেড পেলাম আমরা, তিনটা ওভারহেড পেলাম, আর তিনটা ডাইরেক্ট কস্ট পেলাম। ক্লিয়ার কিনা আমাকে বলেন? তিনটে ডাইরেক্ট কস্ট, টোটাল কস্টে তিনটে ডাইরেক্ট করে ফেললাম, আর তিনটা ওভারহেডে ফেললাম। ক্লিয়ার না? ক্লিয়ার হয় নাই? Yes, sir, clear. Yes, sir. Clear. এক্সামে বারবার বলে, এক্সামে কিন্তু থিওরি দিবে, সাথে সাথে কিন্তু থিওরি দিয়ে মাল্টিপে কয়েকটা দিবে, কোনটা কাট কোনটা রং, আবার এগুলো এগুলো দিয়ে দিবে কিন্তু পেশায় বোঝায়। আবার আবার অঙ্ক দিয়া বলে, মনে করেন আইল টাইম, অলওয়েজ ইন ডাইরেক্ট লেবার, আইল টাইম কস্ট, হ্যাঁ, ওভার টাইম কস্ট, ওভার টাইম প্রিমিয়াম কস্ট, এবার দিয়ে এক্সাম্পল দিয়া বলে এখান থেকে ডাইরেক্ট করে ইনডাইরেক্ট বের করো, বা এখানে কোনটা ফ্যাক্টরি কস্ট, কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, কোনটা মার্কেটিং কস্ট। বুঝছেন? আপনাকে কিন্তু ক্লিয়ার ধারণা থাকা লাগবে। যেন আপনাকে বলে দিল ডেলিভারি ভ্যান এক্সপেন্ডিচার, ডেলিভারি এক্সপেন্ডিচার বলে মনে করেন, হ্যাঁ, ফ্যাক্টরি ডাটা হিট, এইগুলো কটা এক্সপেন্ডিচার দিয়ে বললো এখানে ডাইরেক্ট কস্ট কোনটা, ইনডাইরেক্ট কস্ট কোনটা বের করেন, কোনটা অ্যাডমিন, কোনটা মার্কেটিং বের করেন। বুঝছেন? এভাবে দিয়ে দিবে কিন্তু আপনাকে। আপনি যদি ক্লিয়ার, আপনার যদি ক্লিয়ার না থাকলে কিন্তু পারবেন না করতে। ঠিক আছে? কনসেপ্ট কি, এখানে আপনাকে তো এখন একটা অর্গানাইজেশন হাজার হাজার টাইপ খরচ হয়, আর আপনাকে কোনটা ধরে মুখস্থ করার তো উপায় নাই আপনার এখানে। কোনটা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, কোনটা মার্কেটিং খরচ, কোনটা ডাইরেক্ট মেড, কোনটা এটা তো মুখস্থ করার কিছু নাই, তাই না? তা আপনাকে কনসেপ্টটা বুঝতে হবে যে ডাইরেক্ট মেটেরিয়াল বলতে কি বোঝায়, ডাইরেক্ট লেবার বলতে কি বোঝায়, ডাইরেক্ট এক্সপেন্স বলতে কি বোঝায়, তারপরে ফ্যাক্টরি ওয়ার্ড বলতে কি বোঝায়, অ্যাডমিট মার্কেটিং। আর যদি বুঝতে পারেন টার্মটা, তাহলে যে কোনো খরচ দিলে আপনি বুঝতে পারবেন এটা কোন জায়গায় পড়বে। আমার ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার? যা বললাম, মেসেজটা ক্লিয়ার? কি বললাম? কেউ কথা Yes, বলেন না। sir. ঠিক আছে, ফাইন। দেন তাহলে তাহলে ডেফিনেশন কি? এক মিনিট, এক মিনিট থাকেন একটু। হ্যাঁ দেখেন, তাহলে এই প্রোডাকশন, যেটা বললাম, প্রোডাকশন ওভারহেড, ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার সেম জিনিস, ডেফিনেশনটা অলরেডি জানছি আমরা। এখন একটা দেন কোনটা কোনটা আছে দেন, বলতে বুঝেন। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বলছে বা কনজিউমেবল, salaries of non-production personnel in factory section, rent, rates, insurance, effectivity, and example section, example this. Administrative overhead আমরা বলছি incurs direction, control, and administration of the undertaking. The definition of the incurs in the direction, control, and administration of the undertaking. For the depreciation of the office building, office salaries, rent, rates,
অ্যাকাউন্ট বলেন, লিগাল বলেন, দিজ আর ডিফারেন্ট। ঠিক আছে, মার্কেটিং এর কস্ট হলো দুই ধরনের, একটা সেলিং আর ডিস্ট্রিবিউশন, দুইটা দুইটা পার্ট। সেলিং এক ধরনের, ডিস্ট্রিবিউশন এক ধরনের, দুইটা মিলাই বলে মার্কেটিং। সেলিং কস্ট জিনিসটা কি, বা সেলিং যে ওভারহেড বলি, এই জিনিসটা কি? জিনিসটা হলো যেটা হলো কাস্টমারকে কনভিন্স করার জন্য, একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য, কাস্টমার কনভিন্স করার জন্য যে ধরনের খরচ করি, যে আর সেলিং কস্ট, যা সেলিং করো। যেমন ধর, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, কাস্টমার অ্যাট্রাক্ট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, যে সেলিং কস্ট। এই যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলেন, ক্যাটালগ, প্রাইস লিস্ট, অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আপনি যখন সেলসম্যান দিলেন, আপনি সেলসম্যান ফর ইয়ার জন্য সেলসম্যান দিলেন আপনি, দিজ আর সেলিং কস্ট। ডিস্ট্রিবিউশন কস্ট হলো আফটার সেল, সেল করার পরে গুডসটাকে ফিজিক্যালি আপনাকে কি করতে হয়, সেল করার জন্য ফিজিক্যাল গুডসটাকে আপনাকে মুভ করার লাগে। এই ফিজিক্যালি মুভ করার যে খরচগুলো আছে, যে ডিস্ট্রিবিউশন কস্ট বলে। যেমন কস্ট অফ প্যাকিং কেজেস, আপনার যদি মার্কেটিং কস্ট অফ প্যাকিং কেজেস, প্যাকিং করার জন্য, মানে যে ডেলিভারি দেওয়ার জন্য প্যাকিংটা কস্ট, সেটা হলো কিন্তু ডিস্ট্রিবিউশন কস্ট। বাট যে কস্ট, যে 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 ম্যাটেরিয়ালটা, হ্যাঁ প্যাকিং ম্যাটেরিয়াল, কিন্তু একটা প্রোডাক্টে দেখবেন প্যাকিং ম্যাটেরিয়াল কয়েকটা হয়, মূল্যবান হতে পারে। যেমন যেমন মনে করেন সিগারেট বা চকলেট। সিগারেট বা চকলেট দেখেন, যখন আপনি প্যাকিং করেন, হ্যাঁ প্যাকিং করেন, তখন প্রথমে কিন্তু একটা ভিতরে একটা দেখবেন যে যাতে নষ্ট না হয়, এক ধরনের কি পাতলা পলিথিনের মতো থাকে, তাই না? 10 টাকা পলিথিন থাকে, কেন? নষ্ট করার জন্য। এটা ছাড়া কিন্তু এটা করা যাবে না, ফ্যাক্টরিতে বের করা যাবে না। এই যে ভিতরে যে ম্যাটেরিয়ালটা, দিস ইজ নট ডিস্ট্রিবিউশন কস্ট, দিস দ্য ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। যেহেতু এই ম্যাটেরিয়াল ছাড়া আর ফ্যাক্টরিতে বের করাই যাবে না, সুতরাং সেই ম্যাটেরিয়ালটা কিন্তু ডিস্ট্রিবিউশন না, ইজ ফর ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, বাট যেটা ফর ডেলিভারি করার জন্য খরচ হয়, যেমন যে প্যাকিং ম্যাটেরিয়াল কেজেস, হ্যাঁ সেটা হলো ডিস্ট্রিবিউশন কস্ট। কস্ট অফ ডেলিভারি, প্রোডাক্ট, এই এই হলো। তাহলে আমাদের হয়ে গেল ফর এলিমেন্ট ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়াইজ। বলেন, কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? না থাকলে অন্য এলিমেন্ট যাবো আবার। ক্লিয়ার স্যার, কোনো কোশ্চেন নাই। না স্যার নেই। দেন কস্টকে, এই টোটাল কস্টকে আবার আরেকভাবে ডিফাইন করলাম। প্রোডাক্ট কস্ট এন্ড পিওর কস্ট, সিম্পল দুইভাবে ভাগ করো। কিছু কস্টকে আমরা বলবো প্রোডাক্ট কস্ট, কিছু কস্ট করবো প্রোডাক্ট কস্ট, পিওর কস্ট। এখানে কিন্তু আর ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং বলতেছি না, আবার এটাকে আবার ওই ম্যাটেরিয়াল লেবার ওভারহেড বলতে না, এভাবে ডিফাইন হবে প্রোডাক্ট কস্ট পিওর কস্ট মানে কি। প্রোডাক্ট কস্ট বলতে বোঝা সেটাই যে কস্ট গুলো কস্ট ইউনিটে আসে, যে আমরা ইউনিট কস্ট বের করি, যে কস্ট, যে প্রায় যে কস্ট গুলোকে আমরা কস্ট ইউনিটে অ্যাড করি, সেই সবগুলো কস্টকে বলে প্রোডাক্ট কস্ট। হ্যাঁ, দ্যাট মিনস প্রোডাক্ট কস্ট ক্যান বি ইনভেন্টরিড। যেহেতু আমরা ইনভেন্টরি কে বের করি বলেন, ইনভেন্টরি বলবো মানে কি, ইউনিট কস্ট ইনটু নাম্বার ইউনিট, এই নাম্বার ইউনিট, তাই না? তা আমরা বললাম প্রোডাক্ট কস্ট হলো যেটা ইউনিট কস্টে আসে, তাহলে প্রোডাক্ট কস্ট ডেফিনেটলি প্রোডাক্ট কস্ট ইনভেন্টরি যায়, তাই না? যায় না? যাবে না? যাবে না? প্রোডাক্ট কস্ট ইনভেন্টরি যাবে, এই যে বললাম, কারেক্ট রং? হ্যাঁ, প্রশ্ন বুঝেন নাই প্রশ্নটা? স্যার প্রোডাক্ট কস্ট তো ইনভেন্টরিতে যায়। যে বললাম যাবে না? ইনভেন্ট বা যাবে একটু স্যার, আগে যাবে স্যার। ইনভেন্টরি, একটু আগে ইনভেন্টরি শিখালাম আপনাদেরকে। ইনভেন্টরি সমান কি? ইউনিট কস্ট ইনটু নাম্বার অফ ইউনিট, তাই না? ইউনিট। তা আমরা বললাম যে প্রোডাক্ট কস্ট বলতে যে কস্ট গুলো ইউনিট কস্ট আসে, সেই কস্ট গুলো প্রোডাক্ট কস্ট বলে। যেহেতু ইউনিট কস্ট যেগুলো আসে সেগুলো প্রোডাক্ট কস্ট বলে, তাহলে এই প্রোডাক্ট কস্ট ক্যান বি ইনভেন্টরিড, যায়, কারেক্ট না? জি স্যার। কারেক্ট। এইভাবে এইভাবে লিঙ্ক গুলো বুঝবেন, ইচ্ছা হলে লিঙ্ক গুলো দিবে কিন্তু। প্রোডাক্ট ইনভেন্টরি দেন ডিফারেন্স কি বলতেন, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কস্ট অফ ক্লাসিফাইড অ্যাজ আইদার প্রোডাক্ট কস্ট এর পিরিয়ড কস্ট। এই যে বললো ফাইন্যান্স শীট তৈরি করার জন্য প্রোডাক্ট কস্ট লাগবে, কেন লাগবে বলেন দেখি? ফাইন্যান্স স্টেটমেন্ট তৈরি করার জন্য সে কস্টকে প্রোডাক্ট কস্ট আর পিরিয়ড কস্টে ভাগ করা লাগবে, এই যে বললো, কেন বলেন?
কি স্যার আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব আমাদের তো এখানে যে ক্লোজিং ইনভেন্টরি থাকবে। এখন আমি হ্যাঁ যদি রাইট, এই তো বললাম তো রাইট। যেহেতু যে ফাইন্যান্স তৈরি করতে গেলে আপনার কষ্ট গোস্ত লাগবে, কষ্ট গোস্ত লাগবে, ইনভেন্টরি লাগবে। ইনভেন্টরি 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 যেহেতু লাগবে, তাহলে ইউনিট কস্ট, প্রোডাক্ট কস্ট, ইনভেন্টরি কি বের করে ইউনিট কস্টে গুলো প্রোডাক্ট করা যাবে, তাই না? তাহলে এই যে সিম্পলি বলা যায়। আপনি যদি ইউনিট কস্ট না বের করতে পারেন, ইউ নট ফাইন্ড দ্য ইনভেন্টরি। ইনভেন্ট না পেলে কষ্ট গোস্ত হবে না, নাহলে এফেক্ট হবে না। সিম্পল জিনিস, তাই না? তাহলে প্রোডাক্ট কস্ট গুলো আমরা বলছি, যেটা ইউনিট কস্ট আসে সেগুলো প্রোডাক্ট কস্ট বলছি আমরা। আর যদি ইউনিট কস্ট আসে না, হ্যাঁ, সেগুলা দে আর কল পিরিয়ড কস্ট। অর্থাৎ এগুলা করা কি, কস্ট গুলোকে করা কি এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড প্রয়োজন লস, পুরো পুরো অ্যামাউন্টটা প্রয়োজন লস এখন চার্জ করে। তার মানে যেগুলো প্রোডাক্ট কস্ট হয় সেগুলো আমরা করি ইউনিট কস্টে দিয়ে দিই আমরা। আর যেগুলো প্রোডাক্ট কস্ট যায় না সেগুলো করে দেবো আমরা, করে দিয়ে পিরিয়ড কস্টে প্রয়োজন লস চার্জ, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মার্কেটিং কস্ট, পুরোটাই এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড প্রয়োজন লসের পুরো চার্জ করে দিই আমরা, তাই না? পিরিয়ড কস্ট গুলো, তাহলে যেগুলা পিরিয়ড কস্ট আমরা বলছিলাম যে যেটা যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং আমার পিরিয়ড আসে না, তাই না? নর্মাল আসে না এটা। তাহলে কি করি আমরা? এট দ্য এন্ড অফ পিরিয়ড পয়েন্ট লসে চার্জ করি। যেহেতু লিঙ্ক উইথ দ্য প্রোডাক্টের সাথে লিঙ্ক নাই, লিঙ্ক হলো পিরিয়ডের সাথে, অর্থাৎ ওই পার্টিকুলার পিরিয়ডের কস্ট, তাই না? দ্যাট ইজ হোয়াই দে কল পিরিয়ড কস্ট। এতে বলছে পিরিয়ড কস্ট ডিডাক্টেড এক্সপেন্স ইন ডিউরিং দ্য পার্টিকুলার পিরিয়ড। তাহলে প্রোডাক্ট কস্ট গুলো যায় কোথায়? ইউনিট কস্ট হিসাবে ইনভেন্টরি যায়, পরে কস্ট গুডস চলে যায়, ঠিক আছে? আর পিরিয়ড কস্ট গুলো যায় কোথায়? ওয়েট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ হয়ে যায়। ক্লিয়ার? ব্রডকাস্ট পিরিয়ড কস্ট। জি স্যার। তার যে কথা বললো প্রোডাক্ট কস্ট পিরিয়ড কস্ট ভাগ করা এই কারণে যে এফএস তৈরি করার জন্য। কথা কারেক্ট রং? কথা কারেক্ট রং? Correct, ইয়েস sir. স্যার। রাইট স্যার। কেন আমরা খেয়াল করে দেন, আমরা সব অলওয়েজ টোটাল কস্ট ডিল করি আমরা, তাই না? এই পার্টিকুলার পিরিয়ড, মনে করেন পার্টিকুলার পিরিয়ড 1 ইয়ার পিরিয়ড, 1 ইয়ার পিরিয়ডের মধ্যে টোটাল যে কস্ট ইনকার হয়েছে, মানে টোটাল কস্ট ইনকার মানে 10 লাখ টাকা ইনকার হয়েছে এক বছরের মধ্যে। এই 10 টাকার মধ্যে কিছু কস্টকে আমরা বলবো প্রোডাক্ট কস্ট, ক্লিয়ার করবো। আর ইউনিট কস্ট নিয়ে আসবো আমরা। ইউনিট কস্ট নিলে হবে কি, আমাদের ইনভেন্টরি ভ্যালু আসবে, হবে না কস্ট অফ গুডস হবে, সরি কস্ট অফ গুডস হবে। কস্ট অফ গুডস হওয়া মানে কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তো কাজে লাগবে, ঠিক আছে? আর কিছু কস্ট হচ্ছে পিরিয়ড কস্ট। 10 টাকার মধ্যে পিরিয়ড কস্ট, ইউনিট কস্ট আসবে না, আসবে না, সরাসরি চলে যাবে কি, হ্যাঁ, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ প্রফিট অর লস চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। মনে থাকবে? হোয়াট কস্ট পিরিয়ড কস্ট মনে থাকবে? জি বলেন। স্যার, ইয়েস মনে ইয়েস থাকবে। স্যার, ইয়েস স্যার, থাকবে। তাহলে আমাদের আমাদের যে টিপিক্যাল ট্রেডিশনাল যে অ্যাকাউন্টিং শিখতেছি আমরা, যেটা বর্তমান শিখতেছি, এটা ট্রেডিশনাল অ্যাকাউন্টিং বলে, মাথায় রাখবেন। ট্রেডিশনাল কস্ট অ্যাকাউন্টিং, যেটা আমরা পদ্ধতি আমরা কস্ট অ্যাকাউন্টিং, এটা এটা না, ইয়া ট্রেডিশনাল বলে। আর এটার নাম হইল নাম মাথায় রাখেন, নামটা সবসময় লাগবে। যে যে শিখতেছি আমরা ট্রেডিশনাল কস্ট অ্যাকাউন্টিং, এটার নাম ট্রেডিশনাল নাম, এটা নাম হইলো কস্ট, এটা অ্যাবজর্পশন কস্টিং বলে। যেটা শিখতেছি আমরা, বুঝছেন? ট্রেডিশনাল এটাকে নাম হলো অ্যাবজর্পশন কস্টিং, ঠিক আছে? এই অনুযায়ী টোটাল কস্ট আমরা কি ভাগ কয় ভাগে বলছিলাম, কয় ভাগে বলছিলাম, কয় ভাগে? স্যার 2 ভাগে, ম্যানুফ্যাকচারিং, নন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং আর নন ম্যানুফ্যাকচারিং, আর 3 ভাগ করে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, মানে এই দুইটা নন, ঠিক আছে, অসুবিধা নেই এটা, তাই না? ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো, অল ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট বলা যায়, জি স্যার। ইয়েস স্যার। স্যার বলা যাবে। যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট ইউনিট কস্ট আসে প্রোডাক্ট কস্ট। নন ম্যানুফ্যাকচারিং অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং, এই দুটো পিরিয়ড কস্ট বলা যায়।
জি স্যার। Yes, sir. দেখছেন? এইভাবে কিন্তু লিঙ্ক গুলো বুঝতে হবে। লিঙ্ক না বুঝলে কিন্তু আপনি কিন্তু পরীক্ষা হলে পেশা দিবে, একটা একটা পেশা দিবে, প্রার্থীর সাথে ওটা মিলাবে, ওটা মিলাবে, একটা একটা মিলাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলাবে। যেহেতু সেম কস্টকে আমরা বলছি প্রোভাইড কর ইনডাইরেক্ট কস্ট, সেম কস্টকে আমরা বলতেছি আমরা প্রোভাইড কর পিরিয়ড কস্ট, বুঝছেন? সেম কস্টকে ক্লাসিফাই করেছি আমরা এলিমেন্ট ওয়াইজ, তাই না? এই জন্য যেহেতু একই কস্টকে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করেছে, একটা একটা লিঙ্ক গুলো কিন্তু পরীক্ষা দিয়ে দিবে, পরীক্ষা হলে পেশায় পরীক্ষা ল্যাঙ্ক দিয়ে দিবে। আপনি কনসেপ্ট ক্লিয়ার না থাকে এই লিঙ্ক গুলো বুঝতে পারবেন না আপনি। যে যেটা আমরা ভাবলাই হয় একভাবে, হ্যাঁ, একভাবে ভাবলাই হবে, আবার এটাকে আবার ভাগটা অন্যভাবে, দেখছেন? খেয়াল করা অন্যরকম, একই জিনিসটা কিন্তু। তা আপনি যদি লিঙ্ক গুলো না বুঝেন, কোন লিঙ্ক গুলো, তাহলে কিন্তু আপনার প্রবলেম, পরীক্ষা হলে আপনার সমস্যা হবে। তো পরীক্ষা হলে কি স্টেট ফরওয়ার্ড দিবেন আপনাকে, পেশায় পয়সা দিবে আপনাকে, ঠিক আছে? স্যার পিরিয়ড কস্ট আরেকবার একটু। পিরিয়ড কজ বলো লিঙ্ক উইথ দ্য পিরিয়ড, যে পিরিয়ডে খরচ সেই পিরিয়ডে লস চার্জ হয়ে যায়। মনে করেন এক বছরে একটা করলেন ইনকাম স্টেটমেন্ট, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং খরচ গুলো যেগুলো আসে না, সেগুলো করলেন কি, যেমন পুরোটাই পয়েন্ট লস পয়েন্ট লস করেন না আপনারা, পয়েন্ট লস দেন না, খরচ দেন না, যেমন যে অ্যাকাউন্টে আপনার খরচ গুলো, লিগাল খরচ গুলো পার্টিকুলার পিরিয়ডে পিএলএ ছড়াশি চলে যায় না, পিএলএ। জি স্যার। আপনার পয়েন্ট লস করেন না আপনারা, করেন নাই, করছেন না? জি জি স্যার। তো পয়েন্ট লস দেন কিভাবে যায়, খরচগুলো কিভাবে যায় দেখেন না আপনারা? যেগুলো প্রোডাক্ট কস্ট, কস্টটা গুডস করে যায়, আর যেগুলো পিরিয়ড কস্ট সরাসরি পয়েন্ট লস চার্জ হয়ে যায়। যেমন ধর ওইটার ফি কোথায় যায়, কস্ট গুডসে যায় নাকি সরাসরি জায়গা, কোথায় যায় বলেন? ওইটার ফি পয়েন্ট লসে কোথায় যায় বলেন আমাকে, ওইটা লসে কোথায় যায়, ওইটার ফিটা বলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হুম, স্যার ওয়েজেস। ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সে যায়। ওইটার ফি ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, ওইটার ফি, স্যার এটা ডাইরেক্ট লেবার কস্ট না? সেটা তো কস্ট অফ গুডস চলে যাবে ওয়েজেস। ওইটার ফি আরে অডিটরস ফি বলতেছে, কি শুনতেছেন আপনারা? স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ। Auditors, administrative. আচ্ছা, আমি আজানের পর আপনি চিন্তা করেন, আজানের পরে আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, ঠিক আছে?
হুম। হ্যাঁ, বলেন দেখি কি যাবে কোথায় আপনারা? এত সহজ ভাবে পড়ানোর পরে বলতে পারেন না, পরীক্ষা হলে কি করবেন আপনি? স্যার এটা কি ওইটা ওএস হচ্ছে অডিটরস ফি তো স্যার অ্যাডমিশন কস্ট, মানে এটা হলো পিরিয়ডিক কস্টে যাবে। এটা হলো ওইটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এর সম্পর্ক নাই, ম্যানুফ্যাকচারিং সাথে, তাই না? না স্যার, এটা সেলিং এর সাথে সম্পর্ক ম্যানুফ্যাকচারিং এর থাকে। সাথে দিস সম্পর্ক ওইটা নেই। আদার দিস কস্ট হয়ে যাবে, আদার কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তাই না? অ্যাডমিনিস্ট্রেটিভ এটা সরাসরি ওই নষ্ট চার্জ হবে অ্যাজ এ পিওর কস্ট হিসাবে। এই যে বললাম, দিস দ্যাট আপনাকে এইভাবে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এক্সাম হলে আপনাকে কিন্তু বিভিন্ন খরচ দিয়ে দিবে, দিয়ে দিয়ে আপনাকে বলবে কোনটা পিওর, কোনটা প্রোডাক্ট কস্ট, কোনটা কোথায় যাবে, বিভিন্ন ভাবে দিবে কিন্তু আপনাকে, ঠিক আছে? দেন দেন কস্ট ক্লাস, আবার কস্ট আমরা ক্লাসিফাই করবো। কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং। প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং এর জন্য কস্টকে আবার সেম কস্টকে অন্যভাবে ক্লাসিফাই করবো। হুম, আর এই কস্টকে ক্লাসিফাই করতে তখন দিস ইজ অন দ্য বেস অফ কস্ট বিহেভিয়ার অনুযায়ী। কস্ট বিহেভিয়ার করে আচরণ। বিহেভিয়ার কি? বিহেভিয়ার হলো কস্ট কখন বাড়ে কমে, এটা হচ্ছে আচরণ বোঝায়। হুম, কি কারণ কখন বাড়ে কমে, ওটাই বলে কস্ট বিহেভিয়ার বলে। হুম, সেই বিহেভিয়ারটাকে আপনাকে অনুযায়ী কস্ট ভাগ করে দুই ভাবে, ফিক্সড কস্ট এন্ড ভেরিয়েবল কস্ট। আর এই ধরনের কস্ট আছে যা ফিক্সড এন্ড ভেরিয়েবলের মাঝামাঝি, সেটাকে বলে সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড বা মিক্সড কস্ট, একই জিনিস। সেমি ভেরিয়েবল, সেমি ফিক্সড বা মিক্সড কস্ট। ডিফাইন কি হয়ে পড়ে মাথায় রাখবেন। ডিফাইন হলো আমি বললাম যে যে কস্ট গুলো ডাইরেক্টলি, খেয়াল করে দেখেন, মাথায় রাখেন, টার্ম খেয়াল করেন, ডাইরেক্টলি অ্যান্ড প্রপোর্শনেটলি directly and proportionately changes with the level of activity. যে কস্টটা ডাইরেক্টলি প্রপোর্শনালি চেঞ্জ হয় দ্য লেভেল অফ অ্যাক্টিভিটি, সেটাকে বলে ডাইরেক্ট ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, মানে টোটাল ভেরিয়েবল কস্ট, না সেটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট। তার মানে কস্টকে এরকম, মানে কস্টকে ভাগ করে হবে টোটাল কস্ট সমান সমান কি, সমান হলো টোটাল, মাথা রাখবেন, টোটাল ফিক্সড কস্ট, টোটাল হুম, টোটাল কস্ট এইভাবে ভাগ করে। যদি কস্টকে ফিক্সড আসে, ভেরিয়েবলের এটা এই যে ফিক্সড ভেরিয়েবল মিক্সড আসে, কোন ভাগটা কোন বেসিসে, ভাগটা বেসিস থাকে। এই বেসিসটা কি? বেসিসটা হলো লেভেল অফ অ্যাক্টিভিটি, লেভেল অফ অ্যাক্টিভিটি, তার মানে ভলিউমকে বোঝায়, ভলিউম। যখন চেঞ্জ হয় ডাইরেক্টলি প্রপোর্শনালি, তখন ভেরিয়েবল। টোটাল কস্ট নো চেঞ্জ, চেঞ্জ হয় না, নো চেঞ্জ উইদিন রিলিভেন্ট রেঞ্জ, চেঞ্জ হয় না।
আরেকটা হয় চেঞ্জেস, চেঞ্জ হয় নট ডাইরেক্টলি প্রপোর্শনাল, চেঞ্জেস নট প্রপোর্শনাল, চেঞ্জ হয় বাট ডাইরেক্টলি প্রপোর্শনাল না। মানেটা কি? মানে বুঝেন, কজ বে মানে হলো, মনে করেন হ্যাঁ চেয়ার তৈরি করতে, চেয়ার তৈরি করতে, একটা চেয়ার তৈরি করতে মনে করেন, একটা চেয়ার তৈরি করতে মনে করেন 400 টাকার উড লাগে। 5টা তৈরি করতে উড ক টাকা উড লাগবে বলেন? স্যার 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা স্যার। 2000 টাকা, তাই না? তার ডাইরেক্টলি প্রোস চেঞ্জ হয়েছে, দেখছেন? ডাইরেক্টলি প্রোস চেঞ্জ হয়েছে। দিস ইজ ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? ভেরিয়েবল কস্ট। তবে একটা আসলে মনে এক্সাম্পল ধরি, মনে করেন ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট, ঠিক আছে? প্রোডাকশন করেন না না করেন, জিরো প্রোডাকশন হইলেও ফ্যাক্টরি রেন্ট মনে করেন বছরে 1 লাখ টাকা দেওয়া লাগে মনে করেন। আর রেলিভেন্ট রেঞ্জ মনে করেন তার ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি মনে করেন 50,000 হইলো ক্যাপাসিটি, 50,000 হইলো রেভিনিউ করা লাগবে 1 লাখ টাকা। আবার যদি 30,000 হয় তাহলে কিন্তু আপনার 1 লাখ টাকা। তার তার কারণ হলো তার ম্যাক্সিমাম রেন্ট ফ্যাক্টরি ম্যাক্স থেকে 50,000, জিরোতে 50,000 যাই হোক না কেন আপনার কস্ট, ফিক্সড কস্ট, এটা ফিক্সড কস্ট বলে, টু উইল রিমেইন সেম, টোটাল ফিক্সড কস্ট। ক্লিয়ার আছে? স্যার জি স্যার। স্যালারি, বলেন। স্যালারি তো ফিক্সড কস্ট নাকি? হ্যাঁ কোনটা? স্যালারি, স্যালারি স্যার। হ্যাঁ স্যার, স্যালারি, স্যালারি যদি প্রোডাকশনের সাথে লিঙ্ক না থাকে, ওই যে লিঙ্ক না থাকে তাহলে ফিক্সড কস্ট, ঠিক আছে? তারপর খেয়াল করে দেখেন মিক্সড কস্ট কোনটা। হুম, এটা 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 ভেরিয়েবল বললাম, এটাকে ভেরিয়েবল। মিক্সড কস্ট কোনটা? মিক্স বলতে যেন ফিক্সড এন্ড ভেরিয়েবল দুটো এলিমেন্ট থাকে, ফিক্সড প্লাস ভেরিয়েবল। তার মানে চেঞ্জ হয়, ফিক্সড চেঞ্জ হবে না, কিন্তু কোনো চেঞ্জ নাই, চেঞ্জ হয়, তার মানে চেঞ্জ, ইয়েস চেঞ্জ হবে বাট ডাইরেক্টলি না, নট নট প্রপোর্শনালি। কিরকম, কিরকম মনে করেন ইয়েতে ছিল কিছু খরচ আছে, আগে ছিল, আগে ছিল ইয়েতে মোবাইল ফোন, ল্যান্ড ফোন ছিল, কিন্তু তারপর কি ছিল যেমন মান্থলি রেন্ট, আগে মোবাইলে ছিল, কিন্তু ইউজ করেন বা না করেন, হ্যাঁ মান্থলি একটা রেন্ট দেওয়া লাগে। মান্থলি মনে করেন 500 টাকা আপনার রেন্ট দেওয়া লাগে প্রতি মাসে। তারপরে পার ইউনিট, পার মনে করেন 2 টাকা করে দেওয়া লাগে। এই যে 500 রেন্ট হলো ফিক্সড এলিমেন্ট, প্রতি 500 দেওয়াই লাগবে, তার মানে ফিক্সড। আর 2 পার ইউনিট হলো ভেরিয়েবল। তার ফিক্সড এন্ড ভেরিয়েবল দুটো এলিমেন্ট আছে। এই ধরনের কস্ট গুলো বলে আমরা মিক্সড কস্ট, অথবা সেম ভেরিয়েবল বা সেম সেম ফিক্সড। বলেন ক্লিয়ার কিনা? হ্যাঁ ইয়েস স্যার স্যার। ক্লিয়ার। স্যার ক্লিয়ার জি স্যার। স্যার। স্যার হ্যাঁ একটা কোয়েশ্চেন, বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে সাপোজ একজন স্টুডেন্ট ম্যাচে থাকে, হ্যাঁ তো সে কি ম্যাচে থাকে, ম্যাচে, ম্যাচে? হ্যাঁ হ্যাঁ ম্যাচে থাকে, তো
তো সে আপনার ইউটিলিটি বিল হিসেবে ফিক্সড আপনার একটা অ্যামাউন্ট দিচ্ছে আপনার 500 টাকা, অর্থাৎ কি ইলেকট্রিসিটি দিছে বিল, বুঝলাম না, কি দিছে? ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল আপনার 500 টাকা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা কি আপনার ফিক্সড হবে নাকি ভেরিয়েবল হবে? ইলেকট্রিসিটি ফিক্সড 500 যদি দেয়, হ্যাঁ মা- এটা ফিক্সড, এটা না, ফিক্সড। এটার সঙ্গে এটার সঙ্গে আপনার ইউটিলিটি বিল, যেমন আপনার ইলেকট্রিসিটি, তারপরে অন্যান্য আপনার আছে। আপনার যদি মান্থলি ফিস দেওয়া থাকে, ফিক্সড অ্যামাউন্ট, তাহলে তাদের ইউজের সাথে সম্পর্ক ইউজের সাথে, তাই না? তো তো এটা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আছে। জি স্যার। বললাম এটা সিম্পল জিনিস তো। আর মাথায় রাখবেন, হ্যাঁ, মাথায় রাখবেন যে এটা কি বলে, চেঞ্জ হয় কিনা, ইউজের সাথে চেঞ্জ হয় কিনা, বুঝছেন? আচ্ছা। হুম, এই দেন, ইয়ে দেখা যায়, জি স্যার। কি দেখা যায় আমার এখন ইয়েতে, এখন তো দেখা যাচ্ছে না, এখন তো কোনো কিছু দেখা যাচ্ছে না। দেখা যায় না? পেন দেখা যায়, পেনটা। হ্যাঁ, এখন জি দেখা স্যার, যাচ্ছে এখন স্যার। দেখা যাচ্ছে। এখন এখন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। এ দেন, স্যার। ফিক্স কস্টের গ্রাফটা এরকম দেন, টোটাল ফিক্স কস্ট এ দেন, যতই প্রোডাকশন বাড়ান না কেন লিমিট রেঞ্জ, টোটাল ফিক্স কস্ট সেম। দেখছেন গ্রাফটা এরকম? হ্যাঁ, টোটাল ফিক্স কস্ট মানে পার ইউনিট করেন, হ্যাঁ, পার ইউনিট কিন্তু ফিক্স কস্ট কি হবে, পার ইউনিট ফিক্স কস্ট কি হবে? পার ইউনিট ভ্যারিয়েবল। ডাউনওয়ার্ড স্লোপিং হবে। আচ্ছা, কি হলো, এটা হবে এরকম, এটা হবে না? দেখছেন এরকম হবে, কিরকম দেন আপনি, এরকম হবে। এগুলোতে প্রচুর কিন্তু আপনি ইয়ে দেয়, কি বলে, এমসিকিউ দেয়। এ দেন, দেন, এখানে দেন ফিক্স কস্ট, দেন ফিক্স কস্ট। এখানে যখন ইউনিট 30,000 ছিল, পার ইউনিট ছিল কত? 30,000 ভাগ, দেন 30,000 তো 1 লাখ ছিল, ভাগ 30,000 কত ছিল? 33%। ধর 50,000 হইলো, দেখেন খেয়াল করেন, 1 লাখ ডিভাইড বাই 50,000, পার ইউনিট 2 টাকা। তারপর যত নাম্বার ইউনিট বাড়বে ততই কমে যাবে ইউনিট কস্ট। তার ফিক্সড কস্ট পার ইউনিট ডাউনওয়ার্ড স্লোপিং, ইউনিট কস্ট, ইন ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট উইল রিমেইন সেম, টোটাল ফিক্সড কস্ট, হ্যাঁ, বাট ইউনিট ফিক্সড কস্ট যতই নাম্বার ইউনিট বাড়বে ততই এটা কমবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার। ইয়েস জি স্যার। স্যার। ভেরিয়েবল কস্ট খেয়াল করে দেখেন, ভেরিয়েবল কস্ট ইউনিট ভেরিয়েবল কস্ট সেম, উল্টা কিন্তু, কস্ট, হ্যাঁ সেম, তারপর নো চেঞ্জ, তারপর নো চেঞ্জ। এখানে দেন খেয়াল করেন, পার ইয়েতে, পার চেয়ার টেবিলে 400 করে লাগছে, দেখছেন 400 করে লাগছে পার টেবিলে, যত টেবিল প্রত্যেকটি প্রায় 400 করে লাগছে, তার সেম, সেই না? বা টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল বাড়বে, ভেরিয়েবল কস্ট হবে কি, কি হবে? আপওয়ার্ড স্লোপিং, বাড়তে থাকবে, জানেন। টোটাল ভেরিয়েবল কস্ট প্রথমে 400 ছিল 1 ইউনিটের জন্য, 5 ইউনিট হলে 2,000 হবে, বুঝছেন, বাড়তেছে অবস্থা হবে। ঠিক আছে, মিস কস্ট কি হবে? মিস কস্ট কি হয় বলেন? ইউনিট মিস কস্ট, এটা হবে কি, ডাউনওয়ার্ড স্লোপিং, কম থাকবে। হুম, আর টোটাল, টোটাল মিস কস্ট, টোটাল মিস কস্ট কি হবে? আপওয়ার্ড, বাড়তে থাকবে, এই
বুঝা গেছে? জি দেন স্যার। গ্রাফিক যদি দেয় আমরা গ্রাফিক্যালি, ফিক্স কস্ট এরকম হবে, যা টোটালটা এরকম, পার ইউনিট হবে এরকম, বুঝছেন? ভেরিয়েবল কস্ট হবে এরকম উল্টা। আমি টোটাল যদি দেই ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্টটা সরাসরি উপর দিয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমরা ইয়ে ধরি, এই সরি, যদি আমরা পার ইউনিট ভেরিয়েবল কস্ট, পার ইউনিট ভেরিয়েবল কস্ট হবে, পার ইউনিটটা হবে এরকম, ওই ফিক্সড কস্টের মতো পার ইউনিট, ঠিক আছে? মিস কস্ট, মিস কস্ট টোটাল কি হবে? টোটাল প্রথমত মিস এরকম হবে, এরকম হবে, এরকম উপর চলে যাবে, ঠিক আছে? এখান থেকে হবে মিস কস্ট, হ্যাঁ, কম, এগুলো টোটালটা এরকম হবে। আর পার ইউনিট পার ইউনিট হবে, তো কমবে, আস্তে ধীরে আস্তে ধীরে কমবে আর কি হবে। মান ক্লিয়ার হয়েছে? টোটাল ইউনিট পার ইউনিট, টোটাল জি বেস কি স্যার। হবে? পার ইউনিট, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই হলো, কিন্তু ইয়ে হলো এক্সামে কিন্তু সমস্যা যে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এই মিস কস্টটাকে ইউজ করা ডিফিকাল্ট, যেহেতু গ্রাফিক্যালি প্লট করা ডিফিকাল্ট, ম্যাথমেটিক্যালি ইউজ করা ডিফিকাল্ট, বুঝছেন? এই জন্য করা হয় কি, আমরা যখন ডিসিশন মেকিং বা টাইম ডিসিশন যাবো, মিস কস্টটা রাখবো না, এটাকে রাখবো না, কি করবো? মিস কস্ট যদি আমরা জানি, এটা আমাদের কিছু আছে ভেরিয়েবল, কিছু আছে ফিক্সড, ঠিক আছে? যে কাজটা করতে হবে, মিস কস্টের মধ্যে ভেরিয়েবল কত ফিক্সড কত সেপারেট করে নেওয়া লাগবে। সেপারেট করলে তাহলে আমরা ধরবো কস্ট দুই রকম, একটা ফিক্সড আর ভেরিয়েবল। মিস কস্ট যদি আমরা ভাগ করে ফেলতে পারি কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল, তাহলে কিন্তু সহজে কিন্তু আমরা মিস কস্টটা বাদ দিয়ে ফিক্সড এন্ড ভেরিয়েবল দিয়ে কাজ করতে পারি। সামনে যখন দেখবেন চ্যাপ্টার গুলো পড়বেন, মিস কস্ট পাবেন না আপনি, তখন দেখবেন শুধু অনলি ফিক্সড এন্ড ভেরিয়েবল। তার কারণ ওখানে মিস কস্টকে ভাগ করে ফেলছে। তাহলে ভাগ কিভাবে করে, এই ভাগটা আপনাদের ইয়েতে, আপনাদের বইতে এই চ্যাপ্টারে নাই, কোথাও অন্য কোথাও চ্যাপ্টার আছে 8, 9, 7 বা 8-এর মধ্যে আছে, বুঝছেন? যদি রিলিভেন্ট আপনি আমি দেখাই দিই আমাদেরকে, বুঝছেন? তাহলে নিষ্কর্ষকে কিভাবে ফিক্সড এন্ড ভেরিয়েবলের মধ্যে ভাগ করা যায় ম্যাথমেটিক্যালি, বুঝছেন? এটা অনেক মেথড আছে, ওয়াইডলি ইউজ যে মেথড গুলো আছে, আপনি নামগুলো বলেন, স্ক্যাটার গ্রাফ, স্ক্যাটার ডায়াগ্রাম যা বলে, ডায়াগ্রাম একটা মেথড, আরেকটা বলে মেথড অফ লিস্ট স্কোয়ার, বা রিগ্রেশন মেথড বলে, মেথড স্কোয়ার, আরেকটা হলো স্ক্যাটার গ্রাফ, আরেকটা মেথড আছে এটা বলে হাইলোপান মেথড। তিনটা ওয়াইড ইউজ মেথড আছে। তো এক্সামের জন্য এই স্ক্যাটারগ্রাম বা মেথড হার্ডলি স্কোয়ার এক্সামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ অনেক বড়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা আমার সিলেবাসে নাই। আমরা যেটা শিখবো, হাইরো পয়েন্ট মেথড কিভাবে ফিক্সড এন্ড ভেরিয়েবল ভাগ করা যায়, এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে, বুঝছেন? এটা শিখতে হবে আমাদের, হাইলো পয়েন্ট মেথড। যদি হাইলো পয়েন্ট মেথড সহজেই আমরা বের করতে পারি, কিরকম বের? মিন কি করে? মিন হলো, খেয়াল করে দেখেন, আমরা জানি কস্ট বিহেভিয়ার লিঙ্ক উইথ দা কি, দুইটা জিনিসের সাথে সম্পর্ক দেখায় কস্ট বিহেভিয়ার, কি কি বলেন দিয়ে? এরপর যা পড়লাম, কস্ট বিহেভিয়ার দুইটা জিনিসের সাথে সম্পর্ক show করে, কি কি? আর ডিপেন্ডেন্ট স্যার, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কি? স্যার এটা ইউনিট ইনটু ইউনিট কস্ট। এই সে গেলাম এতক্ষণ, কস্ট বিহেভিয়ার দুইটা ভেরিয়েবল সাথে লিঙ্ক, একটা একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, কি না? এতক্ষণ কি পড়লাম আমি? একটা লেভেল অ্যাক্টিভিটি, তার মানে ভলিউম, তাই না?
একটা কি পড়লাম বা ভলিউম, ভলিউমের সাথে কি চেঞ্জ হয়? টোটাল কস্ট, এই না? আমরা এতক্ষণ তাই পড়লাম না, টোটাল ভলিউম বাড়লে টোটাল কস্ট বাড়ে না কমে, তাই দেখলাম না আমরা এত পর্যন্ত? কি বললাম, এই কি বললাম, এগুলা তাই বললাম না? জি স্যার। টোটাল কস্ট কি হয়, ইউনিট কস্ট পরে বের করলাম, কিন্তু প্রথম কি করলাম, অ্যাক্টিভিটির সাথে টোটাল কস্ট কি বাড়ে কমে, তাই না? এই যে ভেরিয়েবল হইলে 400 হলে কি হবে, 5টা হলে কি হবে, এটা হলো ভলিউম, এটা টোটাল কস্ট, তাই না? এটা হলো ভলিউম, টোটাল কস্ট। এতক্ষণ আধা ঘন্টা হয়ে যায় চিৎকার করতেছি আমরা, তারপরে এখন বলতে পারি না শেষে যে কি করি আমরা, দুটো ভেরিয়েবল, একটা অ্যাক্টিভিটি, লেভেল অ্যাক্টিভিটি ভলিউম, টোটাল কস্ট। লেভেল অ্যাক্টিভিটি হয়তো হাইলো পয়েন্ট মেথড মানে কি, মানে এটা বলতে হাইলো পয়েন্ট মধ্যে লেভেল অ্যাক্টিভিটি ভলিউম, যত ধরনের ভলিউম আছে, মনে করে এখানে বলা আছে এরকম, হ্যাঁ, আমি যদি 3000 ভলিউম হয়, তা আমাদের ইয়া হয় হলো মনে হয় 16,000 টাকা টোটাল কস্ট, ঠিক আছে? আবার যদি 5,000 ভলিউম হয়, 5,000 ভলিউম হয়, ঠিক আছে? আবার বলছে 12,000 যে ভলিউম হয়, কস্ট আছে আহ, কত, 63,000 টাকা, এই বলা আছে, ঠিক আছে? এই ধরনের মধ্যে আপনার পরীক্ষা বলো যে এটা কোন ধরনের কস্ট বিহেভিয়ার অনুযায়ী কি ধরনের আপনার খরচ, ফিক্সড ভেরিয়েবল না মিক্সড, বলেন দিয়ে, যদি এই অ্যান্সার দেয় এই এটা অঙ্কটা দিয়ে মিক্স। এগুলো কিভাবে আইডেন্টিফাই করবেন? নিয়ম হলো আইডেন্টিফাই করার, আপনি দেখবেন ইউনিট কস্ট বের করবেন, হ্যাঁ, এত ডিভাইড বাই 5, ইউনিট কস্ট কত হয়? ইউনিট কস্ট সমান হইলে হবে কি, ফিক্সড ভেরিয়েবল, ইউনিট কস্ট সমান হতে কি ফিক্সড ভেরিয়েবল, বলেন দেখি। ফিক্সড স্যার, ফিক্সড। ইউনিট কস্ট সমান ফিক্সড হয়, ভেরিয়েবল কি স্যার। দেখেন ভেরিয়েবল আপনি? হয় স্যার, স্যার ভেরিয়েবল ভেরিয়েবল হবে। ভেরিয়েবল, ইউনিট কস্ট সমান হলে ভেরিয়েবল ভেরিয়েবল স্যার। হবে, হ্যাঁ। খেয়াল করে দেখেন, আমরা করবো চেষ্টা করবো কিভাবে, ইউনিট কস্ট কত হয় দেখেন, ইউনিট কস্ট সমান না, তার মানে ভেরিয়েবল না, ঠিক আছে? ভেরিয়েবল না। আর আমরা বলছিলাম ফিক্সড কস্ট হলে কি হবে, ইউনিট কস্ট কি বাড়বে না কমবে, কি বলছিলাম? ফিক্সড হলে স্যার পারলে কমবে। বাড়লে কমবে, রাইট। খেয়াল করে দেখেন এইখানে, দেখেন 3,000 5,000 হয়েছে, কমছে এটা, হ্যাঁ, জি স্যার, এটা কমছে মানে স্যার। কোথায়, স্যার কমে নাই তো, হ্যাঁ? স্যার বাড়ার সাথে সাথে তো আস্তে আস্তে বাড়লো। হুম, কি বলছিলাম, হ্যাঁ, কোনটা কমছে কমছে বাড়ছে বলে আমাকে, স্যার স্যার নামাজের ইউনিট একটা কস্ট তো বাড়ছে, কমে নাই তো। হ্যাঁ? ইউনিট কস্ট তো বাড়ছে, কমে নাই তো। ভলিউম বাড়ার কস্ট সাথে সাথে। বাড়ছে, স্যার আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি, হ্যাঁ, তাহলে এটা বাড়ার সাথে এটা বাড়ছে, হুম, এরকম এটা 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 হবে না, এটা এটা হবে না। হুম, তাহলে খেয়াল করেন, স্যার এশার নামাজ 8:45-এ। হ্যাঁ, স্যার ব্রেক নামাজ কয়টা? হবে না, ঠিক আছে, নামাজটা পড়েন, 9টায় আরম্ভ করবেন, হ্যাঁ, নামাজের পর দেখছি আমরা নামাজে পড়েন। জি স্যার, ইয়েস। থ্যাংক ইউ স্যার। স্ক্রিনে আঁকা কি করতেছেন কি? করুক, করেন দেখি কতদূর পারে। শেষ, রিমুভ করে দিব।
হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আছেন? জি স্যার। হুম দেখেন, মনে এক্সাম্পলটা খেয়াল করেন। হুম আমার দেওয়া আছে এরকম লিভার অ্যাক্টিভিটি দেওয়া আছে। আপনি যখন দেখবেন এটা কি ধরনের কস্ট, আপনি প্রথমে ইউনিট কস্ট বের করে নেবেন। ইউনিট কস্ট, হ্যাঁ, ইউনিট কস্ট দেখবেন কি। ইউনিট কস্ট যদি সেম থাকে তাহলে সেটা হবে ভেরিয়েবল কস্ট। ইউনিট কস্ট যদি মনে করেন এই কমতে থাকে, কারণ দিস ইজ আ ফিক্সড কস্ট। ইউনিট কস্ট যদি যান না, কমা বাড়ার মধ্যে কোনো কনসিস্টেন্সি নাই, ইনকনসিস্টেন্ট ওয়ে আছে, তাহলে সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড কস্ট। দেখেন এখানে খেয়াল করেন, ইউনিট কস্ট কোন বাড়ছে, এখানে কমে গেছে, আবার এখানে বাড়ছে, দেখছি খেয়াল করেন। তার মানে এটা ফিক্সড কস্ট না, ভেরিয়েবল কস্ট না। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ডেফিনেটলি মিক্সড কস্ট। মিক্সড কস্ট হলে কি করতে হবে? আমরা বলি হাই লো পয়েন্ট মেথড। হাই লো পয়েন্ট মানে হলো হাইয়েস্ট কস্ট না, মাথায় রাখবেন। হাইয়েস্ট অ্যাক্টিভিটি, হাইয়েস্ট কত? 12,000, এটা নেবেন। আর লোয়েস্ট অ্যাক্টিভিটি নেবেন 3,000। এটা নিয়ম, এটাই মাথায় রাখবেন। অনেকে আবার ভুল করে কস্ট নেয়, কস্ট নিলে ভুল হবে কিন্তু আপনার। ঠিক আছে, নিয়ে হাই লো পয়েন্ট মেথড করা। তার মানে 12,000 কোয়ান্টিটি যখন আপনার ইয়া হয়, প্রোডাকশন হয়, কস্ট হয় কত? কস্টে মনে করেন এত টাকা। ঠিক আছে, আর যখন 3,000 হয়, তার কস্ট হয় কত? কস্ট হয় 16,000। এই এই যে তাহলে চেঞ্জটা আসলো, চেঞ্জ হলো কত? 9,000-এর জন্য চেঞ্জ কত হলো? চেঞ্জ হলো কিন্তু কত? এই চেঞ্জটা হচ্ছে কিন্তু অনলি ফর দ্য ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, কারণ ফিক্স কস্ট চেঞ্জ আসে না, ফিক্স কস্ট সেম। এই যে ভেরিয়েবল কস্ট, তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত বেড়ে গেলো? পার ইউনিট ভেরিয়েবল কস্ট কত? 51,000কে ভাগ করেন, এটাকে ভাগ করেন 9,000 দিয়ে, তাই পার ইউনিট হলো এই ভেরিয়েবল কস্ট। স্যার এই 9,000 যে দিয়ে পার্থক্য যেটা হ্যাঁ ওইটা দিয়ে হবে। হ্যাঁ, পার্থক্য, ডিফারেন্সটা, ডিফারেন্সটা হয় অনলি ফর ভেরিয়েবল কস্ট। এই ডিফারেন্সটা ভাগ এই ডিফারেন্সটা। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট হইলো, এই ভেরিয়েবল কস্ট পার ইউনিট এত টাকা। ঠিক আছে, ফিক্সড কস্ট কত? যে কোনো পয়েন্টে বসান। 12,000-এর ভেরিয়েবল কস্ট কত? 12,000-এর ভেরিয়েবল কস্ট কত? 12,000 ভেরিয়েবল কস্ট হবে কত তাহলে দেন? পার ইউনিট বন্ধ হবে এত টাকা। তাহলে ফিক্সড কস্ট কত তাহলে? 12,000 ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কত? ফিক্সড কস্ট হবে হুম, ওদের এক্সাম্পলটা ভুল হচ্ছে, আমাদের এক্সাম্পলটা 5.3 তো এখানে হবে, কমাইতে হবে এটা। এটা হবে মনে করেন কত? এই, ঠিক আছে, এই যদি হয় এই ফিক্সড কত হবে? ফিক্সড কত? ফিক্সড হবে এত মাইনাস এত। ফিক্সড, এই টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট এখান থেকে বের করা যায়। 3,000-এর মধ্যে ধরি আমি, 3,000 ভেরিয়েবল কস্ট কত? 3,000-এর 3,000 ভেরিয়েবল কস্ট হবে এত ইন্টু এত। ফিক্সড কস্ট কত তাহলে? টোটাল ফিক্সড কস্ট 3,000-এর মধ্যে ধর, ফিক্সড কত হবে? 16,000 মাইনাস এই যে 2,000 মিলতেছেন, যেখানে বসেন না কোনো সেম, টোটাল ফিক্সড কস্ট সেম। তাহলে বেড়ে গেল। তাহলে এখান থেকে মিক্সড কস্ট করলাম, আমরা করলাম কি, টোটাল ফিক্সড কস্ট সেম, টোটাল ফিক্সড কস্ট পেলাম কত? 2,200 টাকা। ভাগ পেয়ে ফেললাম 2,200 টাকা।
আর ভেরিয়েবল কস্ট অন দ্য ইউনিট বেসিসে, ভেরিয়েবল পার ইউনিট, ভেরিয়েবল পার ইউনিট হলো কত? 4.6। এভাবে হাইলো পয়েন্ট মেথডে আপনার ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট ভাগ করে নেবেন। পরীক্ষা হলে কিন্তু এভাবে দিবে। বলেন, সবাই ক্লিয়ার? জি হ্যাঁ, স্যার। ফাইন। তাই পেলাম ভেরিয়েবল অনুযায়ী ভাগ করলাম আমরা, কস্ট ভেরিয়েবল অনুযায়ী ফিক্সড ভেরিয়েবল সেমি ফিক্সড ইউনিট কস্ট ভেরিয়েবল রেঞ্জ বললাম। দেন লাস্ট ওয়ান রয়ে গেছে আমাদের চ্যাপ্টার, মানে কস্ট ক্লাসিফিকেশনের। কস্ট ক্লাসিফিকেশন আবার কস্ট ক্লাসিফাই করা যায় অন দ্য বেস অফ, কি বলে, কন্ট্রোল পারপাস। কন্ট্রোল পারপাস, হ্যাঁ, কন্ট্রোল পারপাসে রেডি করতে হলে আপনাকে কি করতে হবে? রেসপন্সিবল অ্যাকাউন্টিং, যদি রেসপন্সিবল অ্যাকাউন্টিং বলে, রেসপন্সিবল অ্যাকাউন্টিং এস্টাবলিশ করে আপনার এই কস্টকে ক্লাসিফাই করা হয়। এবং অ্যাকাউন্টিং এর অ্যাকাউন্ট এস্টাবলিশ করে করা যায়। কেন? একটা জিনিসটা কি, সিস্টেম বলছে, সিস্টেম রেসপন্সিবল অ্যাকাউন্টিং হলো সেগ্রিগেটস কস্ট এন্ড রেভিনিউ, দুটো রেভিনিউ হয় এখানেও। রেভিনিউ ইনটু দ্য area of personal responsibility in order to monitor, assess the performance of the each part of the organization. Responsible accounting বলে সিস্টেম। মানে হলো দেখবেন, আপনার একটা অর্গানাইজেশনকে, যে কোনো অর্গানাইজেশনকে অথরিটি রেসপন্সিবল, আমরা ডিসেন্ট্রালাইজেশন বলি, অথরিটি রেসপন্সিবল ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ, একটা বড় অর্গানাইজেশনকে একভাবে কন্ট্রোল করা ডিফিকাল্ট, ডিসিশন মেকিং অথরিটি দেওয়া হয় এবং তাকে, যেমন ধরুন আইসিএ মনে করেন, আইসিবির বিভিন্ন কাজকে বিভিন্ন ভাগ করছে। যেমন ধরেন স্টুডেন্টদের যে আপনার কোচিং ক্লাস একটা সেপারেট ক্যাম্পাস করছে এবং তার ইনচার্জ আছে হালিম সাহেব, ইনচার্জ, তাই না? আবার যারা যারা ইয়ে করেন, পরীক্ষা এক্সাম নেয়, তাদের সাথে কিন্তু হালিম সম্পর্ক নাই গিয়া। ওরা পরীক্ষা এক্সাম কমিটি যারা আছে, এক্সাম কন্ট্রোলার, ওনার দায়িত্বে দায়িত্বে এক্সামিনেশনটা, ঠিক আছে? তবে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ইস্যুটা আরেকজনের, মেম্বার অ্যাফেয়ার্স সিপিডি হয় আরেক ধরনের, বুঝছেন? এই যে ভিন্ন ডিপার্টমেন্ট, পুরো অর্গানাইজেশন চালাতে হইলে ডিপার্টমেন্টকে ভিন্ন অংশে, মানে ফাংশনাল ইউনিটে ভাগ করা হয়, বুঝছেন? এই ফাংশনাল ইউনিটে ভাগ করে তার ফাংশন ইউনিট হেড, ফাংশন ইউনিট ভাগ করা কি যে প্রসেসটা, এই প্রসেসটা বলে রেসপন্সিবল অ্যাকাউন্টিং বলে। হ্যাঁ, কি করার জন্য? ওই ওই প্রত্যেক ফাংশনাল ইউনিটের কাজকে সঠিকভাবে মনিটর কন্ট্রোল করার জন্য, ঠিক আছে? এবং রেসপন্সিবল অ্যাকাউন্টিং এর নির্দেশ থাকে, তো প্রত্যেকটা সেন্টারের হেডের, যে হেড থাকেন বা পার্সোনাল রেসপন্সিবিলিটি থাকে, ওই যে অবজেক্ট থাকে, সেই কস্ট আর রেভিনিউর উপরে কন্ট্রোল রাখে। যেমন ক্যাম্পাসের দায়িত্ব হলো আপনার হালিম ভাই, তাই না? হালিম ভাইয়ের উপর দায়িত্ব আছে কিন্তু তার উইদিন দ্য বাজেট এই ক্লাসগুলো কমপ্লিট করা, ঠিক আছে? সুতরাং তার যদি বাজেট ওভাররান হয়, তখন তাকে দায়িত্ব দেয়, তাই কিন্তু জব দিয়ে করা লাগে, তাই না? ক্লাস ঠিক মতো হয় নাই, তার বাজেট শেষ হয়ে গেছে। এইটাই দিস কল রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর কনসেপ্ট অনুযায়ী কস্টকে দুই ভাগে ভাগ করে, বেসড অন রেসপন্সিবিলিটি সেন্টার হেড পুরার পারফরমেন্স বেস করা, এজ এ কন্ট্রোলেবল কস্ট বলে, নন কন্ট্রোলেবল কস্ট বলে। হ্যাঁ, যে কস্ট, হ্যাঁ বলেন, বুঝলাম না কি বলছেন? আমার থেকে আপনাদের রিডিং বিট হবো আমি ডাকছি না কথা বুঝছি না, আপনার কি বলছেন আপনি? আমি তো ডাকি যাওয়া উচিত ছিল। হ্যালো, স্যার অনেক মনে হয় বাইরে কথা বলছেন, মিউট করে দিচ্ছি, আপনি কন্টিনিউ করেন। মিউট করেন, কি করছেন, কথা বলছেন? দেখেন, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং মানে হলো একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে অর্গানাইজেশনের প্রত্যেকটা ফাংশনাল ইউনিটকে ভাগ করা হয়, হ্যাঁ, ডিপার্টমেন্ট ভাগ করা হয়, এবং তার হেডের কাছে, যে ডিপার্টমেন্ট হেড থাকে, তারপর পার্সোনাল রেসপন্সিবিলিটি থাকে ওই এই কস্ট আর রেভিনিউর উপর কন্ট্রোল করা। কস্ট, এখানে রেভিনিউ আসতেছে, সব আসতেছে, কন্ট্রোল করা। কন্ট্রোল করতে গেলে কস্টকে দুইভাবে ভাগ করে, এটা হলে কন্ট্রোলেবল কস্ট, আনকন্ট্রোলেবল কস্ট। তারপরে আসছি আমরা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং অনুযায়ী সেন্টারকে
চার ধরনের রেসপন্স সেন্টার 4 ধরনের, বুঝছেন বিআরটিতে? হুম, 4 ধরনের কি কি আছে? এটা চ্যাপ্টার 8 আছে, এইটি আছে, আমি এখানে শেষ করে দিই। এখানে এইটি এখানে আছে। রেসপন্স সেন্টার, 4 ধরনের রেসপন্স সেন্টার আছে, রেসপন্সিভ সেন্টার। এই পার্টটুকু বোধহয় চ্যাপ্টার 8 আছে, বুঝছেন? সেন্টার, 4 ধরনের সেন্টার আছে। এক ধরনের রেসপন্সিভ সেন্টার বলে কস্ট সেন্টার। কস্ট সেন্টার এটা হলো, উদ্দেশ্য হলো যে তার কোনো রেভিনিউ আর্ন থাকে না, কিন্তু ফাংশন থাকে, বাজেট থাকে, বাজেটের মধ্যে ফাংশন করা লাগে। যেমন ধরেন হালিম সাহেব মনে করেন, হুম, তার কাছে কিন্তু তার ইনকাম জেনারেট করা বা রেভিনিউ জেনারেট করা তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ক্লাসগুলো টাইম মতো শেষ করে উইদিন দ্য বাজেট। তাহলে তাকে বাজেটের মধ্যে কাজ করা লাগে। বাজেট হলে যে বাজেট কাজ যখন করে, তার কস্টকে, যে কস্টগুলো আছে, কি কস্ট আছে, যে কস্টগুলো তার জন্য কন্ট্রোলেবল। যে কস্টগুলো রেসপন্স সেন্টার হেড, যে হালিম সাহেব কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল কস্ট। আর যেগুলো তার কন্ট্রোলের বাইরে, সে কস্ট আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোল কোনগুলা? যেমন মনে করেন কন্ট্রোলেবল, আর মানে হলো যে কস্টগুলো হাইয়ে কন্ট্রোল করতে পারে না। যেমন ধরেন যে মনে করেন একাডেমিক ক্যাম্পাসের যে ইয়া যদি রেন্ট থাকে, রেন্ট তার তার হাতে কিছু নাই, তাই না? রেন্ট তাকে দেওয়া লাগবে। তারপর মনে করেন টিচারদের, মনে করেন ক্লাস নেওয়া যাওয়ার হয়তো একটা অনারিয়াম দেওয়া হয়, অনারিয়াম তার হাতে নাই কোনো, সে তো এটা ঠিক করতেছে না উনি। হ্যাঁ, এটা কিন্তু ওই ডাইরেক্টর স্টাডিজ, বোর্ড স্টাডিজ ঠিক করে, তাদের আনকন্ট্রোলেবল। কন্ট্রোল করে তাকে, যে তার হাতে তার ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশন, আপনি ক্যাম্পাস, ফিজিক্যাল ক্যাম্পাসে খরচগুলো আছে, মানে লাইট ফ্যান গুলো যখন ইউজ হয় না, এসি গুলো বন্ধ করে রাখলো, লাইট ফ্যান বন্ধ করে রাখলো, হ্যাঁ, যাতে করে খরচ কম হয়। ঠিক আছে? সুতরাং আবার যেগুলো ফিজিক্যাল স্টেশনারি খরচ কমা দিল সে, হ্যাঁ, ওই যেমন ফিজিক্যাল ক্লাস কমা দিয়ে, মনে করেন একটা অনলাইন ক্লাসে, যেমন একটা ক্লাস 300 স্টুডেন্ট ঢুকা দিচ্ছে, বুঝছেন? তারা 2টা ক্লাস না, একটা ক্লাস দিয়ে দিচ্ছে মনে করেন। তাহলে এগুলা তাকে কন্ট্রোল কস্ট গুলো বলে, বুঝছেন? কন্ট্রোল কস্ট। দেন এক ধরনের সেন্টার আছে, যে সেন্টারে বলে রেভিনিউ সেন্টার। রেভিনিউ সেন্টার তার মানে তার, বুঝছি আমি, পারফরমেন্স। তাহলে এই কস্ট সেন্টারের পারফরমেন্স মেজার কি? পারফরমেন্স মেজার কি দিয়ে তার পারফরমেন্স মেজার করে? হ্যাঁ, পারফরমেন্স মেজার কি? পারফরমেন্স মেজার হইলো, কস্ট সেন্টার মেজার হইলো, হ্যাঁ, বাজেট অ্যাচিভমেন্ট, বাজেট, কস্ট ভেরিয়েন্স, কস্ট ভেরিয়েন্স বাই কস্ট অ্যাচিভ করতে পারে কিনা, আর হইলো প্রোগ্রাম কমপ্লিশন। তার যে ক্লাসগুলো ছিল দায়িত্ব কমপ্লিট হয়েছে কিনা বাইশের মধ্যে। রিভিউ সেন্টার, এই সেন্টার গুলো যেটা থাকে, যে তার কাজ হলো যে এগুলো অনেক কোম্পানি, মার্কেটিং কোম্পানি থাকে, হ্যাঁ, মার্কেটিং কোম্পানি থাকে, কাজ হলো রেভিনিউ জেনারেট করা, কস্টে তার সম্পর্ক নেই, বুঝছেন? রেভিনিউ জেনারেট করা, রেভিনিউ জেনারেট করা, পারফরমেন্স মেজার করা, বুঝছেন? রেভিনিউ জেনারেট করে, তাহলে পারফরমেন্স মেজার কি হবে? হ্যাঁ, রেভিনিউ জেনারেশন অ্যাচিভমেন্ট, যে টার্গেট ছিল টার্গেট কতটা অ্যাচিভ করে। তার কস্টের কোনো মাথা ব্যথা নাই, কস্টের সাথে হেড অফিস রিইম্বার্সমেন্ট হয়, তাহলে রেভিনিউ জেনারেট করে, বুঝছেন? এক ধরনের সেন্টার আছে যেটা প্রফিট সেন্টার বলে, প্রফিট সেন্টার, বুঝলেন? তার 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 মানে তাকে টার্গেট প্রফিট আর্ন করতে হয়, প্রফিট আর্ন করতে হয়। তার মানে সে কস্ট অ্যান্ড রেভিনিউ, বোথ কস্ট, রেভিনিউ, এটা কন্ট্রোল করলাম। ঠিক আছে? আরেক ধরনের আছে ইনভেস্টমেন্ট সেন্টার। ইনভেস্টমেন্ট সেন্টার, যেটা মানে হলো, তার হলো আছে টার্গেট থাকে, হ্যাঁ, রিটার্ন অন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন অ্যাসেটস, টার্গেট থাকে, হ্যাঁ। তখন তার কিন্তু কস্ট রেভিনিউ না, কস্ট রেভিনিউ
ইনভেস্টমেন্ট ইউটিলাইজেশন অপটিমাম এই হলো 4 ধরনের সেন্টার রেসপন্স সেন্টার। সুতরাং কস্ট আর রেভিনিউর মধ্যে কন্ট্রোল আনকন্ট্রোল করে এগুলো স্টেটমেন্ট করা লাগে। যে সেন্টার কস্ট সেন্টার, যে কস্ট টার্গেট থাকে টার্গেট অ্যাচিভ করলে হয়। রেভিনিউ সেন্টার, রেভিনিউ রেভিনিউ যেগুলো তার ডিসক্রিপশনে আছে ওগুলো সে অ্যাচিভ করে। প্রফিট সেন্টারের জন্য কস্ট রেভিনিউ দুটোই কন্ট্রোল করা লাগে। কন্ট্রোল করা লাগে, যার জন্য সে প্রফিট টার্গেট করে আর্ন করে। এবং আরেকটা ইনভেস্টমেন্ট সেন্টার, সেটা হলো আপনার কস্ট রেভিনিউ অ্যান্ড সবকিছু আপনাকে সে করে করতে, বুঝছেন? বলেন, কার প্রশ্ন আছে কোনো এ পর্যন্ত? হ্যাঁ, সবাই ঘুমাচ্ছেন নাকি? কথা বলেন না কেন যে? আচ্ছা হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? পরীক্ষা হলে কিন্তু বিনা সেন্টার দিয়ে দিবে, দিয়ে বলবে যে কোন ধরনের সেন্টার, বুঝছেন? সেন্টার ইনভেস্টমেন্ট কোন ধরনের সেন্টার বুঝতে পারছি, বুঝছেন? তারপরে তার টার্গেট কি টার্গেট অ্যাচিভ করবে, তার জন্য কোনটা কন্ট্রোল কোনটা আনকন্ট্রোলেবল, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার হ্যাঁ, বলেন স্যার বলেন। কস্ট সেন্টারটা মানে হচ্ছে কি এরকম যে আমাকে বাজেট দিছে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকার মধ্যে আমার দায়িত্ব পালন করতে হবে, বা 5 লাখ টাকার মধ্যে আমার সব ধরনের অ্যাক্টিভিটি পূরণ করতে হবে, এমন কিছু। হ্যাঁ, রাইট রাইট। আর যদি এই 5 লাখ টাকার অতিক্রম হয়ে যায়, ওইটা তো তখন তো আমার হাত থাকে না, ঠিক না? আমার পাওয়ার থাকবে না যে আমি অতিক্রম মানে বেশি টাকা খরচ করার। তো ওইটা হচ্ছে আনকন্ট্রোল কন্ট্রোলেবল, তাই না স্যার? হ্যাঁ, যেটা যেটা কন্ট্রোলেবল তার কাছে সেটা কন্ট্রোল করা লাগবে, আর যদি কন্ট্রোলেবল না ওটা তো না, তার করার কিছু নাই। কিছু করার ঠিক আছে, জি স্যার। করার কিছু নাই। জি স্যার, হুম। আচ্ছা, বুঝতে আপনার পেরেছি। কস্ট তো শেষ হয়ে গেছে গা। প্রত্যেক সাবজেক্ট ম্যাটারে, প্রত্যেক সাবজেক্ট দেখবেন আপনারা এইবার এখন থেকে প্রত্যেক সাবজেক্ট ম্যাটারে যে ইস্যুটা থাকে রিলিভেন্ট প্রত্যেক ইয়েতে, এটা হলো ইথিক্যাল ইস্যু। হ্যাঁ, ইথিক্যাল ডায়ালেমা। আপনি দেখবেন যে এই যেগুলো সাবজেক্টেই দেখবেন চ্যাপ্টার 1 এর মধ্যে এই পার্টটা থাকে। হ্যাঁ, যেহেতু আমরা যে যে কাজই করি না কেন, কস্ট অ্যাকাউন্টিং করি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করি, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ড, যেটা আমরা বলি ইথিক্যাল স্ট্যান্ডার্ড আমাকে মেনটেন করা লাগে, বুঝছেন? এটা এটা আপনার যখন কস্ট এস্টিমেট করবে, এস্টিমেট করার ক্ষেত্রে যদি আপনি যদি ইথিক্যাল ফলো না করেন, আর ডেফিনেটলি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট আসবে না। অর্থাৎ যেদিন আসা উচিত ছিল টার্গেট আসবে না কিন্তু। এই জন্যই আপনার প্রত্যেক সাবজেক্ট ইয়ের মানে আপনার ইথিক্যাল স্ট্যান্ডার্ড যেটা আছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইথিক্স যেটা আছে, এটা প্রত্যেক চ্যাপ্টারই পড়া লাগে, পরীক্ষা আসে কিন্তু। যেমন লাস্ট লাস্ট পরীক্ষা দেখছিলাম আমরা, যে আইসিডব্লিউ এক্সামে একটা পরীক্ষা আসছে, দ্যাট ওয়াজ অবজেক্টিভিটি, বুঝছেন? 5টা প্রিন্সিপাল আছে, আইফাকে 5টা প্রিন্সিপাল, 1 2 3 4 5, এই 5টা প্রিন্সিপাল আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু সব সাবজেক্ট একই, সব সাবজেক্ট ম্যাথের প্রিন্সিপাল একই, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ডিফারেন্ট। অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার এক্সাম হলে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন দেখাইয়া আর বলে দিয়ে এটা কোন প্রিন্সিপালে পড়বে। যেমন গত ক্লাস দেখছি আমরা, সাবজেক্ট প্রিন্সিপাল থেকে এটা দিয়ে আসছিল পরীক্ষায়। আপনি যে প্রিন্সিপাল বুঝলেন বলে কিন্তু আপনার ওয়ান ইন্টিগ্রিটি মানে কি? মানে হলো আপনার সিম্পল অনেস্টি থাকতে হবে, অনেস্ট অ্যান্ড ফেয়ার ডিলিং, ট্রুথফুলনেস, আর বিং স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যাই যাই প্রেজেন্ট করেন না কেন, হ্যাঁ, সেই প্ল্যান গুলো আপনি নিজে বিশ্বাস করেন কারেক্ট। যেটা নিজে বিশ্বাস করেন কারেক্ট, কারেক্ট না, কারেক্ট না, সেটা কিন্তু আপনি প্রেজেন্ট করবেন না আপনি। হ্যাঁ, তাহলে ফেয়ার ডিলিং আপনি সবসময় অনেস্ট থাকা লাগবে। এটাই বলে ইন্টিগ্রিটি বোঝায় প্রিন্সিপাল, ঠিক আছে? ইন্টিগ্রিটি বোঝায়। দেন 2 নাম্বার যেটা যেটা লাস্ট পরীক্ষা আসছিল, আপনি বলতে পারেন নাই, প্রিন্সিপাল 1 না প্রিন্সিপাল 2, অবজেক্টিভিটি। অবজেক্ট মানে কি?
অবজেক্টের বায়াস থাকা লাগবে না, যে ইনফরমেশন দিবেন ইনফরমেশন কোনো বায়াস দেওয়া যাবে না, কনফ্লিক্ট ইন্টারেস্ট থাকবে না, আনডু ইনফ্লুয়েন্স অফ আদার্স। তার মানে আপনি আনবায়াস ওয়েতে আপনি যে ইনফরমেশন দিবেন বা ডিসিশন দিবেন, যে কোনো আপনি কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্রচুর ডিসিশন আছে, প্রচুর ইনফরমেশন প্রকাশ করা লাগে, আমাদের ইনফরমেশন প্রকাশ করা লাগে। তো আপনি কি করবেন যে যাতে করে কোনো ইনফরমেশন হুম কোনো ইনফরমেশন বা কোনো ধরনের অ্যানালাইসিস যাতে করে বায়াস না হয়। অনেকটা বায়াত করার সময় যারা বায়াত করে বায়াত বায়াস বলে। হ্যাঁ, বায়াত করার সময় অনেক সময় করে কি তারা বাড়ায়া খরচ বাড়ায় দেখায়, হম কিন্তু বায়াত বায়াস বলে। তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে, কস্ট অ্যাকাউন্ট হিসাবে আপনার কিন্তু এই কোনো বায়াস নিয়ে থাকা যাবে না। ঠিক আছে। থার্ড প্রিন্সিপাল যেটা বলছে যে প্রসেস কোম্পানি ডিউ কেয়ার, এটা মানে কি? মানে হলো আপনি যে যে কাজটা প্রফেশনালি কম্পিটেন্ট, হ্যাঁ নলেজেবল, মানে যেটা আপনাকে নিবেন কাজটা সেটা প্রফেশনাল কমপ্লিট হতে হবে। আপনি জানেন না কাজ, মনে করেন ট্যাক্সের কাজ জানেন না, ট্যাক্সের কাজ জানেন না, না জানেন আপনি বলে হ্যাঁ আমি জানি, আমি কাজটা দেন আমারে, এই কাজ এটা কিন্তু প্রফেশনাল ইয়া কমপ্লিট ডিউটি এগেনস্টে করে। হুম আপনি যেটা এক্সপার্টাইজ নাই সেই এরিয়াতে আপনি কখনো বলবেন না এক্সপার্টাইজ আছে বা কোনো ইয়ে ধরনের, যাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। 4 নম্বর প্রিন্সিপাল হলো কনফিডেন্সিয়ালিটি। হুম সবসময় কাস্টমারের বলেন, আপনার আপনার এমপ্লয়ি বলেন, সবাই ইনফরমেশন কনফিডেন্সিয়াল ইনফরমেশনকে সবসময় কিন্তু এটাকে ইয়ে করা লাগবে, কোনো ইয়ে গোপন রাখা লাগবে, ডিসকাস করা যাবে না। আপনি চাকরি করছেন এক জায়গায়, চাকরি করার চাকরি খেয়ে দিচ্ছেন, খেয়ে দিয়ে কিন্তু আপনি যাই অন্য জায়গায় যে বলতে পারেন না, তার গোপন জিনিস আপনি এটাকে প্রকাশ করতে পারেন না কিন্তু। আপনি চাকরি করছেন, হ্যাঁ ওই গোপন অনেক কিছু জানবেন আপনি, কিন্তু বাইরে যায় প্রকাশ করে দিবেন চাকরি ছাড়ার পরে, এটা কিন্তু এই প্রিন্সিপাল এগেনস্টে কিন্তু কখনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন যেটা যার জন্য আপনার এস এমপ্লয়ি বা এস সুপারভাইজার ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে। দেন না 5 প্রিন্সিপাল প্রফেশনাল বিহেভিয়ার। ওই বিহেভিয়ার মানে কি? ওই বিহেভিয়ার মানে হলো আপনাকে সব রুলস রেগুলেশন মেনে চলতে হবে, সমস্ত রুলস রেগুলেশন মেনে চলতে হবে। হ্যাঁ, দিস ইজ দ্য পয়েন্ট বিহেভিয়ার। আপনি যদি কোনো রুল অমান্য করেন, হ্যাঁ কোনো কোনো গাইডলাইন অমান্য করেন, দিস ইজ নট প্রফেশনাল বিহেভিয়ার, তবে কনফ্লিক্ট করতে প্রফেশনাল বিহেভিয়ারের সাথে। এই 5টা প্রিন্সিপাল সবসময় বুঝবেন, মনে রাখবেন। এক্সাম হলে কিন্তু এই প্রিন্সিপাল দিয়ে পরে এটা কোন প্রিন্সিপালের সাথে কনফ্লিক্ট করে, বা কোন প্রিন্সিপাল এটা ফলো করছে না, বা কোন প্রিন্সিপাল এটা কনফ্লিক্ট করতে দেয়। ঠিক আছে। দেন থ্রেটস এন্ড সেফগার্ড বলছে, এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এগেনস্টে হ্যাঁ অনেক ধরনের থ্রেট আসে। হ্যাঁ কেউ সেভ ইন্টারেস্ট থ্রেট বলেন, ইন্টিমিডেশন থ্রেট বলেন, তো অবজেক্টিভিটি অফ প্রফেশনাল বিহেভিয়ার এন্ড ডিউ কেয়ার আর ক্রিয়েটেড হোয়ার প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেস ইজ প্রেসার টু বিকাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিসলিডিং ইনফরমেশন। হুম এ থ্রেট আপনাকে, ধর অ্যাকাউন্টে থাকবেন, মিসলিডিং ইনফরমেশন দেওয়ার জন্য আপনার থ্রেট আসবে, থ্রেট মনে করেন আপনাকে, আপনার একটা দিল কি বলে, এই মনে করেন আপনার কোম্পানি আইপিও আসবে, হ্যাঁ আপনি বলে ঠিক আছে আইপিও আসলে তোমার প্রেসেন্ট শেয়ার দিব না, তুমি ইনফরমেশন বাজেট ইনফরমেশন দিয়ে হাইলাইট করে দিবে, এটা হায়ার ওয়ান দিয়ে দিবে করে। এই ধরনের যে জিনিসগুলা সেভ ইন্টারেস্ট থ্রেট, হ্যাঁ বা ওইটা, বা কারোর সাথে ইন্টিমিডেশন থ্রেট যদি থাকে, পার্সোনাল সম্পর্ক করে ফেলেন, এই ধরনের থ্রেট রাখা যাবে না। থ্রেট যদি আসে তাহলে অবজেক্টিভ যেগুলো আছে 5টা প্রিন্সিপালটা মাথায় রাখলে এই থ্রেট গুলোকে আপনাকে ওভারকাম করতে পারেন না। যখনই আপনি প্রিন্সিপাল মাথায় রাখবে, প্রিন্সিপালটা ফলো করা লাগবে, তখন থ্রেড গুলোকে কিন্তু আপনি যে থ্রেড গুলো বললাম যে ইন্টিমিডেশন থ্রেড বলেন বা সেলফ ইন্টারেস্ট থ্রেড বলেন, থ্রেড গুলো কিন্তু সেফ গার্ড করতে পারবে না। ঠিক আছে। দেন লাস্ট ওয়ান, যেটা যেটা মডার্ন ডেভেলপমেন্ট যে সেটা আসতেছে, ইএসজি রিপোর্টিং। ইএসজি রিপোর্টিং জিনিসটা কি? সাস্টেনেবিলিটি ইএসজি রিপোর্টিং জিনিসটা হলো যে আগে ইয়েতে বিজনেসম্যান যাদের ছিল, যারা বিজনেস অর্গানাইজেশনের যে ডাইরেক্টর বা মালিক, সবসময় তার মেইন অবজেক্ট ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তাই না, তাদের বেনিফিট করে। কিন্তু এটা করতে যেয়ে কি হয়েছে, করতে যেয়ে আপনার অনেক ধরনের ন্যাচারাল ডিজাস্টার হয়েছে। ডিজাস্টার স্পেশালি এনভায়রনমেন্ট পলিউশন হয়েছে, যেমন যারা যারা কেমিক্যাল প্রবেশ করে নদীর ছেড়েছে, নদীর পানি নষ্ট হয়ে গেছে, তারপর গ্রিন হয়ে এফেক্ট হয়েছে। এই যে কি কারণে হয়েছে?
যে বিভিন্ন ধরনের নেচার এক্সপ্লয়েট করে আপনার বিজনেস ম্যানুফ্যাকচারিং বিভিন্ন প্ল্যান করার জন্য, বুঝছেন? এগুলো হয়েছে। নদী পানি খারাপ হয়েছে কি, বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল নদীতে ফেলে দিচ্ছেন। তারপর গ্রিন হাউস এফেক্ট হয়েছে কেন, ধোয়ার থেকে যে ইয়া কার্বন কার্বন ফুটপ্রিন্ট ডেভেলপ হয়েছে, কার্বন অক্সাইড ডেভেলপ হয়েছে, ওগুলা কিন্তু গ্রিন হাউস এফেক্ট করছে। হ্যাঁ, এই জন্য কিন্তু আপনার নতুন নিউ স্লোগান যেটা আসছে, সাস্টেনেবিলিটি করা লাগবে, তার জন্য ইয়েজ রিপোর্টিং করা লাগবে। সাস্টেন মানে কি, দুটা কিন্তু সিনোনিম। সাস্টেন মানে হলো আপনার যে ওয়ার্ল্ড রিসোর্স কে সাস্টেনেবল রাখা লাগবে। এটা কিন্তু নট ফর টুডেস, রিসোর্স গুলো কিন্তু আজকের শুধুমাত্র ইয়ের জন্য না, রিসোর্স গুলো যেটা আছে সেটা শুধু আমাদের কনজাম্পশনের জন্য না, যে পানি বলেন, ওয়েদার বলেন, আবহাওয়া বলেন, এটা শুধুমাত্র আমাদের জন্য না। হ্যাঁ, আমাদের জন্য না, এটা কিন্তু আমাদের ফিউচার জেনারেশন, যতদিন পৃথিবী থাকবে সবার জন্য কিন্তু এই রিসোর্স গুলো আছে। তা আপনাকে কি করতে হবে, রিসোর্সটা শুধু আপনি মনে করেন যে আমি নদী নালা সব নষ্ট করে ফেলবো, সমস্যা কি, আমি সব এনজয় করে যাব, আমি 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 আমার মতো করে এনজয় করে যাবো, পরে জেনারেশন কিনবেন, তাই এটা তো হবে না কিন্তু। আর চিন্তা করতে হবে যে আপনার যে অর্গানাইজেশন গুলা, আমরা তো ক্ষণস্থায়ী অর্গানাইজেশন গুলো, নেচার গুলো, এগুলা সারা জীবন চলবে। সুতরাং সারা জীবন ফিউচার জেনারেশনের জন্য আপনাকে কি করতে হবে, এই ফিউচার জেনারেশনের জন্য আপনাকে রিসোর্সটাকে রাখতে হবে, কন্টেন করা লাগবে। দিস কল সাস্টেনেবিলিটি। তার জন্য যে কাজটা করা, সাস্টেনেবিলিটির জন্য যে সাস্টেনেবিলিটি হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, ইয়ে রিপোর্টিং কিন্তু একটু ভাইটাল, বেশ করে এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ তো সবসময় দেয় এই রিপোর্টিংটা। হুম এটা সাস্টেনেবিলিটি ইয়ে রিপোর্টিং করলে, হ্যাঁ, আপনার সাস্টেনেবিলিটির আপনার কভার হবে। সাস্টেনেবিলিটি কিন্তু অ্যাবাউট মেনটেনিং দ্য ওয়ার্ল্ড রিসোর্স rather than depleting or destroying them. This will ensure they support human activity now and in the future. দেখছেন, তো বর্তমানে শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন হবে না, এই রিসোর্স গুলোকে আপনাকে ফিউচার জেনারেশনের জন্য কিন্তু প্রিজার্ভ করা লাগবে। দিস ইজ কল সাস্টেনেবিলিটি। এই জন্যই কিন্তু আজকে সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্টের কারণে কিন্তু ইউএজি রিপোর্টিংটা ডেভেলপ করছে। হ্যাঁ, এনভায়রনমেন্টাল আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, আপনার অ্যাক্টিভিটি গুলো আছে, অ্যাক্টিভ এনভায়রনমেন্ট কিভাবে প্রোটেক্ট করবেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি কিভাবে আপনি পালন করতেছেন আপনার অর্গানাইজেশন, তাই আপনার অর্গানাইজেশন গভর্নেন্স কিভাবে এস্টাবলিশ করতেছেন, এগুলো বিভিন্ন প্যারামিটার আছে, প্যারামিটার গুলো দিয়ে আপনাকে রিপোর্ট করা লাগে, বুঝছেন? এগুলো হচ্ছে রিপোর্টিং, বুঝছেন? বাস, চ্যাপ্টার 1 শেষ আমাদের। বলেন, তো 1-এ কোনো প্রশ্ন আছে? আপনি কথা বলেন না কেন? না স্যার, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন নাই না? ওকে, ফাইন। প্রশ্ন আছে 2, আমি দেখি, আমরা আরম্ভ করি। হ্যাঁ, দেখেন, স্যার, দেখা যায় টু। আজকের স্লাইডটা কি দেওয়া হবে নাকি? হ্যাঁ, কি আজকে বললেন? যা যা পড়েছেন এগুলো কি মেইলে পাঠিয়ে দিবেন আমাদেরকে? বুঝলাম না কথা, আপনি কি কথা বলেন, বলেন। মানে এই চ্যাপ্টার 1 যেহেতু কমপ্লিট হয়েছে, চ্যাপ্টার ওয়ান এগুলো কি চ্যাপ্টার আজকে? ওয়ান যা
যা পড়ে পুরো সব বইতে আছে, এই স্লাইডে করবেন কি আপনি, বই সব আছে। স্যার যা স্লাইডটা পড়ে দিলে কেমন? স্লাইডের মধ্যে তো আপনি উদাহরণ দিয়েছেন, তো উদাহরণ দেখে দেখে পড়লে স্যার এগুলো আপনি যা যা পড়াইছেন এগুলা মনে আসবে, তো স্লাইডটা দিলে ভালো হয় স্যার। বই পড়েন, বই পড়েন, বই না পড়লে আপনার বই এই বই বই না পড়লে শিখতে পারবেন না, বুঝছেন? এই সামারি না পড়লে কেননা শিখতে স্যার পারবেন না। আপনি তো এখানে মানে এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝাইছেন, তো তো এক্সাম্পলটা দেখলে হয়তো আমাদের মানে পড়াটা আবার রিস্ক হবে নিজে আর কি, চেষ্টা করবেন, মানে মনে পড়বে যে আপনি কি কি বলছেন। আপনি রিয়েল লাইফ নিয়ে চিন্তা করবেন, বুঝছেন? যে কিভাবে এটা রিয়েল লাইফ চিন্তা করে করা যায়, ঠিক আছে? নিয়ে চিন্তা করবেন, এগুলো দিলে জি স্যার। এগুলো এগুলো দিলে আপনাকে আর বই পড়বেন না, বই পড়ান, ঠিক আছে? ইউনিট কস্ট যেটা বললাম, ইউনিট কস্ট আমাদের করা লাগবে। হাউ টু, চ্যাপ্টার কি আছে, হাউ টু ক্যালকুলেট ইউনিট কস্ট এন্ড হোয়াট ইজ কস্ট, ইউনিট কস্ট কি কি আসে এটা করবো আমরা। আপনি ইউনিট কস্ট চেঞ্জেস, টোটাল কস্ট এগুলো পড়ছি আমরা, দেন টোটাল কস্ট ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং টোটাল কস্ট কে আমরা যেটা দেন যা পড়ছি আমরা, দেখেন। হুম হুম আমরা যে ইউনিট কস্ট বের করে যাবো, আমরা করবো বলছিলাম ট্রেডিশনাল কস্টিং করি, যেটা আমরা ট্রেডিশনাল কস্টিং আমরা বলি, দিস কল অ্যাবজর্পশন কস্টিং। হুম কস্টিং এর তিনটে টেকনিক আছে। টেকনিক মানে কি? টেকনিকটা হলো আপনার কস্ট অ্যাকাউন্টিং টেকনিক, এটা বলে। টেকনিক মানে হলো যে আপনার কোন কোন কস্ট নিয়ে ইনপুট কস্টে আসে, অর্থাৎ যে কোন কস্ট গুলোকে আমরা প্রোডাক্ট কস্ট বলি, ইনপুট কস্ট আর প্রোডাক্ট কস্ট বলি, আর কোন কস্ট গুলোকে আমরা পিরিয়ড কস্ট বলবো, ওইটা কস্টের টেকনিকই বলে দেয়। কস্টের টেকনিক ডিক্টেট করে দেয় কোনটা ওই প্রোডাক্ট কস্ট ইউনিট কস্ট আসবে, কোনটা পিরিয়ড কস্ট বা ইউনিট কস্ট আসবে না, ঠিক আছে? আমরা যা পড়লাম আমরা এখানে, আমরা যা পড়ছি, আমরা এখানে পড়তে বলতাম ট্রেডিশনাল কস্টিং, তার মানে অ্যাবজর্বেন্ট কস্টিং করতেছি। অ্যাবজর্বেন্ট কস্টিং এ আমরা বলছিলাম ইউনিট কস্ট কোনটা আসে, অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট ইউনিট কস্টে আসে, অল ম্যানুফ্যাকচারিং কস্ট, তাই না? আর কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কস্ট যেটা বলছে, এটা ইউনিট কস্ট আসে না, দিস আর পিরিয়ড কস্ট, ঠিক আছে? এটাই পড়তেছেন। আর বাকি দুটো পরে আসবো আমরা, ভেরিয়েবল কস্টিং এন্ড এবিসি কস্টিং টেকনিক গুলো পরে আসবো। আমরা কিন্তু এটা পড়তেছি আমরা, ঠিক আছে? দেন টোটাল কস্ট কে দেন, যেটা বলতে অলরেডি দেন, গ্রাফ দেখেন। দ্যাট কস্ট প্রাইম কস্ট বলতাম, দ্যাট ম্যাটেরিয়াল, দ্যাট ডাইরেক্ট এক্সপেন্স, ঠিক আছে? দ্যাট প্রাইম কস্ট। ইনডাইরেক্ট কস্ট যেটা আমরা ওভারহেড বলি আমরা, তিন ধরনের ওভারহেড, একটা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, মার্কেটিং। এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে না? এই পর্যন্ত পড়া হয়েছে না? জি Yes, স্যার। sir. ফাইন। এখন আমরা চ্যাপ্টার ইয়েতে টুতে এসা এই পার্ট টু পড়বো, এই পার্ট দেখাচ্ছি আমরা, এই পার্ট টু পড়বো আমরা টুতে এসা, ঠিক আছে? ইয়েলো মার্কটা যেটা আমি যেটা ওয়ানে পড়ছি আমরা, বুঝছেন? ওয়ানে পড়ছি, আর যেটা যেটা এই ইয়ে মার্ক, গ্রিন মার্ক, এটা পড়বো এখন টুতে পড়বো আমরা, ঠিক আছে? টুতে পড়বো এটা। আচ্ছা দেন, যেটা রিফার হয় ইউনিট কস্ট সমান কি বললাম আমরা, এই ডাইরেক্ট কস্ট প্রাইম কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড, তাই না? ইউনিট কস্ট। ডাইরেক্ট কস্ট বলতে কি বোঝায় বলছেন আগে, ডাইরেক্ট কস্ট that are that are those that can specifically identify with the cost in it being costed, যেমন বলছিলাম, যেমন আমরা কস্ট ইন বলতে, যেমন ব্যাড সোফা, কোনটার জন্য আমি কত কস্ট করলাম সহজে আইডেন্টিফাই করা যায়, যে ডাইরেক্ট কস্ট আমরা বলি। ইনডাইরেক্ট কস্ট বা ডাইরেক্ট কস্ট কে আমরা বলি প্রাইম কস্ট, আগে বলছিলাম আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্স, তিনটা প্রাইম কস্ট, ঠিক আছে? কম্পোনেন্ট বললাম, ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়, কম্পোনেন্ট পার্টস, প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়াল বলছিলাম, প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়াল যেটা বলছিলাম যে ওই বলে সিগারেট অথবা ইয়ের কি বলে, এই চকলেটের কথা বলছি। চকলেটের উপরে উপরে পাতলা যে খাবার থাকে, ওটা প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়াল, তাই না? প্রাইমারি প্যাকিং ম্যাটেরিয়ালটা একটু ডাইরেক্ট ম্যাটেরিয়াল ধরতে হবে আপনাকে। ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন লেবার কস্ট। কস্ট, হ্যাঁ, ঠিক আছে? Component part. In direct labor, work engage in altering the condition, conformation, or composition of the product. ঠিক আছে? Directly involved আর কি। Direct expense বলছিলাম, of special design, drawing, layouts, special tools and supplies. Is the direct cost. তাহলে পড়ছি আমরা এগুলো, তাই না?
ইনডাইরেক্ট কস্ট বলছি আমরাই, আর দোজ দ্যাট ক্যানট বি দেন আইডেন্টিফাইড উইথ দ্য কস্ট ইন ইট বিং কস্টেড, যে যার জন্য কস্টিং করতেছি আমরা সেটার জন্য এটা আইডেন্টিফাই করা সম্ভব না, যে চেয়ারের জন্য কত লাগছে, টেবিলের জন্য কত লাগছে, এগুলো আইডেন্টিফাই সম্ভব না। দিজ আর হলো ইনডাইরেক্ট কস্ট। ঠিক আছে, প্রশ্ন বলছে না ডাইরেক্ট কস্ট আর নট নেসেসারিলি বিগার সাইন দ্য ইনডাইরেক্ট কস্ট। ডাইরেক্ট কস্ট ডাজ নট মিন যে আপনার ইনডাইরেক্ট কস্টের সাইজ গুলা অ্যামাউন্ট বিগার হবে। তো নর্মালি এগুলা ডাইরেক্ট কস্টের ফিগার গুলো বিগার নর্মালি ফিগার হয়, বাট নট নেসেসারিলি। অনেক সময় ইনডাইরেক্ট কস্টের ফিগার কি ডাইরেক্ট কস্টের ফিগার বেশি হয়। এর মধ্যে যে কম্পিউটার যুগে, এই কম্পিউটার যুগে দেখবেন ডাইরেক্ট লেবার কিছুই নাই ফ্যাক্টরির মধ্যে, সব চলতেছে কম্পিউটারের মধ্যে চলতেছে, বুঝছেন। ইনডাইরেক্ট কস্ট আর নট লেস ইম্পর্টেন্ট দ্যান ডাইরেক্ট। অনেক সময় ইনডাইরেক্ট করে বললাম কম্পিউটার চেকটা হলে ইনডাইরেক্ট কস্ট প্রচুর, ডাইরেক্ট করে বলতে কিছু নাই। ডাইরেক্ট কস্ট ভেরিয়েবল ফিক্সড, ডাইরেক্ট কস্ট ফিক্সড হতে পারে, ভেরিয়েবল হতে পারে। ডাইরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট অবশ্যই এটাও ভেরিয়েবল আর ফিক্সড দুটোই হতে পারে। দুটি হতে পারে। তাই জন্যই এই টার্মগুলো খেয়াল করবেন, যে বলছে ভেরিয়েবল ফিক্সড হতে পারে, সবই। ঠিক আছে, আচ্ছা মাস্ক আমার জরুরি কাজ আছে, বুঝছেন, আপনি শেষ করে দেবো, আমি নেক্সট ক্লাস এখান থেকে আরম্ভ করবো। ঠিক আছে, জরুরি একটা মিটিং এ বসতে হবে, অনলাইনে মিটিং বসতে হবে, তাই তো আলি শেষ করে আসতে আমার। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ আজকে আমি একটা আলি ওকে শেষ স্যার, করে ঠিক দিলাম, আছে। আমি ওকে অনলাইনে স্যার। মিটিং ঢুকতে আমার একটু আগে। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আরম্ভ করবো, বুঝছেন, নেক্সট ক্লাস এখান থেকে আরম্ভ করবো আমরা। ওকে ভালো স্যার। বলছি, ঠিক আছে, আলি শেষ করে দিলাম। ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ।